আমি তো মানে আমার থেকে আরো ভালো টিচার ক্লাস নেবে, তাদেরকে কোয়েশ্চেন করলে অ্যান্সার দিবা, অথবা যদি খুব ইমার্জেন্সি হয় উদ্ভাসে যোগাযোগ করলে উদ্ভাস একটা ব্যবস্থা করে দিবে তোমাদের, যদি খুব বেশি সমস্যা হয়। ওকে, এরপরে এগুলো তোমরা হচ্ছে একটু বাসায় প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে। তোমাদেরকে এখন ইনভার্সন পড়াবো। দেখো এখন থেকে কঠিন শব্দ একটু ইনভার্সন চলে আসছে। এই টপিকগুলো খুবই সহজ কিন্তু বুঝতে একটু সমস্যা। আচ্ছা আপু ভাইয়ারা একটু ভালো মতো খেয়াল করো, এখন থেকে আমি খুব ধীরে ধীরে পড়াবো। এতক্ষণ পর্যন্ত খুব দ্রুত পড়াইছি, তার কারণ এগুলো খুব সহজ টপিক ছিল। এখন থেকে যা যা পড়াবো খুব ধীরে পড়াবো, একটু মনোযোগ দাও। সবার মনোযোগ আশা করতেছি, এখন সবার কাছে একটু এক্সপেক্ট করতেছি সবাই একটু ওয়ার্ম আপ করে নাও। সবাই কি এখন মনোযোগ দিব? ক্লাস কখন শেষ হবে? ক্লাস 12:30 শেষ হবে। সবাই যদি মনোযোগ দিতে চাও তাহলে ওয়াই লেখো, ইয়েস। যদি মনোযোগ না দাও তাহলে আমি দ্রুত পড়ে যাবো, তাহলে আমি আর মানে কি বলে আর সবাইকে বুঝাবো না। এখন কঠিন জিনিস আসবে কিন্তু, যদি না পড়তে চাও কোনো সমস্যা নেই। তবে এটা ট্রু, মানে একটা জিনিস আমাদের স্বীকার করতেই হয়, ফিজিক্যাল ক্লাসে তোমরা উদ্ভাসের যে কোয়ালিটি দেখে অভ্যস্ত, আমরা টিচাররা মানে অনলাইন ক্লাসে হয়তো তোমাদের অতটা মন ভরার জন্য ইনাফ কাজ করতে পারছি না, কারণ টাইম কম। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের হাতে খুব বেশি সময় নেই। অল্প সময় বেশি পড়াতে গেলে একটু দ্রুত পড়াতে হয়। তো দেখা যায় কেউ বুঝছে কেউ বুঝছে না, আমরাও কিছুটা অপারক। তো তোমরা যদি একটু মানে আমাদের সাথে কোঅপারেট করো, একটু যদি বোঝার চেষ্টা করো, ইনশাল্লাহ বুঝতে পারবা। তাহলে এখন থেকে আমরা ভালো মতো বোঝার চেষ্টা করি, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। কেবলমাত্র না বুঝলে প্রশ্ন করবা, আগে দেখো বুঝো কিনা। ইনভার্সন, ইনভার্সন শব্দের অর্থই হচ্ছে উল্টায় দেয়া। এখানে কিসের ইনভার্সন? ভার্বের ইনভার্সন। আমরা কি জানি? আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি। অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট বসে, এরপরে ভার্ব বসে, এরপরে এক্সটেনশন বসে বা অবজেক্ট বসে, তাই না? তাইলে প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপর এক্সটেনশন, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়? আমাদের কিন্তু ভার্বটা আগে চলে আসে সাবজেক্টে, তাই না? ভার্ব আগে চলে আসে না? হু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এরকম ভার্বের আগে সাবজেক্ট, মানে সাবজেক্টের আগে ভার্ব চলে আসে। এই জিনিসটাকে বলা হয় ইনভার্সন। ইনভার্সন আমরা কেন শিখবো? মাঝে মাঝে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সেও ইনভার্সন হতে পারে। ইনভার্সন শব্দের অর্থ কি? উল্টায় দেওয়া, অর্থাৎ সাবজেক্টের আগে ভার্ব আসবে। এটা কেন করা হয়? একটা সাধারণ বাক্যের চেয়ে যদি তুমি জোর বেশি দিতে চাও তাহলে সেটাকে বলা হয় ইনভার্সন। তুমি ধরো বেশি জোর দিতে চাচ্ছ, যেমন আমি এইটা লিখতে পারি, I will never do it again। এইটা একটা বাক্য, এটাতে যথেষ্ট জোর আছে। তুমি মনে করছো না এটাকে আরো বেশি জোর দিতে হবে, তখন তুমি কি করবা? তখন তুমি নেভারটাকে শুরুতে নিয়ে আসবা, নেভার। এরপরে কি করতে হবে? ভার্বটা নিয়ে আসতে হবে, এরপর সাবজেক্ট, নেভার উইল আই ডু ইট এগেইন। তার অর্থ বোঝাচ্ছে তুমি সাধারণ স্টেটমেন্টটা যে টোনে দিচ্ছ, এর থেকে নেভার শুরুতে দেওয়াতে তুমি ওইটা আরো জোর দিয়ে বোঝাচ্ছ। তাইলে ভালো করে খেয়াল করো, নেভার যেহেতু শুরুতে আছে তাইলে ইনভার্সন দিতে হবে কি হবে না? অবশ্যই ইনভার্সন ইউজ করতে হবে। তাইলে শুরুতে দিতে হবে উইল, এরপর আই, অ্যান্সার হবে হচ্ছে বি। সো সেম কথায় মানে একজন লিখেছো যে এই ধরনের ওয়ার্ড গুলো সেন্টেন্সকে ইমফাসাইজ করে বা সেন্টেন্সের উপর বেশি পরিমাণে জোর আরোপ করে। তাইলে এখন প্রশ্ন যে ভাইয়া সেন্টেন্সে জোর দিচ্ছে কিনা এটা বুঝবো কিভাবে? চেনার উপায় হচ্ছে সেন্টেন্স যদি শুরু হয় এই কয়টা শব্দ দিয়ে, তাইলে ধরে নিবা সেটা ইমফাসাইজিং হবে। সেন্টেন্সের শুরুতে যদি এই ওয়ার্ডগুলো বসে তাইলে সেই সেন্টেন্সটাতে ইনভার্সন করতে হবে। যেমন আমরা আর কিছু না জানলেও নো সুনার হেডেরটা জানি না? নো সুনার হেডের নিয়মটা কি? নো সুনার হ্যাড হি রিচড, এখানে কি সাবজেক্টের আগে ভার্ব বসে নাই? সাবজেক্টের আগে ভার্ব বসে ইনভার্সন হয়েছে। কেন ইনভার্সন হয়েছে ভাইয়ারা? নো সুনারটা সাবজেক্টের শুরুতে বসছে। সবাই বলতেছো ভাই আবার বুঝেন আবার বুঝেন, তোমাদের কাছ থেকে এইটা কথা নিছিলাম? আমি কি বলছি পুরাটা একবার শেষ করি তারপর আবার বুঝে দিব বলছি না? তাহলে একটু ধৈর্য ধরো, এটা কি আশা করতে পারি না আমি? একটু ধৈর্য ধরো সবাই, দেখো বুঝবা, অবশ্যই বুঝবা। ভালো করে খেয়াল করো, নো সুনার হ্যাড, হ্যাড কেন বসছে? তার আগে নো সুনার বসছে। তাইলে সেন্টেন্সে যখন এই ওয়ার্ডগুলো সেন্টেন্সের শুরুতে বসবে তখন বুঝবো ওই সেন্টেন্সে ইমফাসাইজ করার জন্য, জোর দেওয়ার জন্য ইনভার্সন করতে হবে। আর ইনভার্সন করা মানে সাবজেক্টের আগে ভার্ব বসবে। আমরা নর্মালি লিখি আই উইল নেভার ডু ইট এগেইন, এই কথাটাকে যদি আরো জোর দাও, নেভার উইল আই ডু ইট এগেইন, তুমি যদি এটা বলতে চাও আরো বেশি জোর দেওয়া হয়েছে, সেই জন্য নেভারটা শুরুতে চলে আসছে। শুধু নেভারটা শুরুতে দিলে হবে না, তাইলে আমরা এখানে কি লিখবো? উইল লিখবো, এরপর আই লিখবো। তাইলে অ্যান্সার করতে হবে নেভার উইল আই ডু ইট এগেইন। তাইলে আমাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা সেন্টেন্সের শুরুতে এই ওয়ার্ডগুলো আছে কিনা সেটা একটু দেখতে হবে। সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো দেখি আমরা, তাহলে আমরা ইনভার্সন দিয়ে শুরু করব। এখন তাইলে এটা অ্যান্সার হবে উইল আই।
এখন যদি তুমি মনে করো এই ওয়ার্ডগুলোর বাইরে অন্য কোনো ওয়ার্ড আছে কিনা যেগুলোতে ইনভার্সন হইতে পারে, হ্যাঁ হইতে পারে। যারা রেসলিং দেখছো এটা শুনো নাই, হেয়ার কামস দ্য বিগ শো, বিগ শো যখন এন্ট্রি নিত তখন বলা হইতো হেয়ার কামস দ্য বিগ শো, র্যান্ডি অর্টন, জন সিনা। একজন ব্যাকগ্রাউন্ড থেকে বলতো না হেয়ার কামস দ্য র্যান্ডি অর্টন, ওই এত জোরে কেন বলতো, হেয়ার কামস কেন বলতো, তার কারণ ওই ব্যাটা ওখানে জোর দিতেছে হেয়ার কামস দ্য র্যান্ডি অর্টন। সো এটা একটা ব্যাপার। এছাড়া তোমার সোর নিয়মটা হইতে পারে, সো দিয়ে যদি তুমি দেখো, মানে এক্সক্লামেটরি সাইন ব্যবহার করার দরকার নেই, ফুল স্টপ দিতে হবে, একজন অ্যান্সার করেছে এটা সেই ফুল স্টপ দিতে হবে। আবার তুমি ধরো একটা ওয়ার্ড যেমন আই অ্যাম ইল, আমি যদি বলি আমি অসুস্থ, এবং আমি যদি বলি আমার বাবা অসুস্থ, আমি অসুস্থ এবং আমার বাবা অসুস্থ, তাইলে আমি কি লিখবো, আই অ্যাম ইল সো ইজ মাই ফাদার। তাহলে এটাকে কিভাবে করা হয়েছে ভালো করে খেয়াল করো, এটা কিন্তু বেশ কয়েকবার ঢাকা ভার্সিটির ডি ইউনিটে ভর্তি পরীক্ষা আসছে গত 2 থেকে 3 বছরে। তাইলে ভালো করে খেয়াল করো, আই অ্যাম ইল এরপরে সো দিয়ে আগেরটাকে রেফার করা হচ্ছে, এই জন্য সাবজেক্ট আগে চলে গেছে, ভার্বটা পরে চলে গেছে। তাহলে মানেটা কি দাঁড়াইছে, আই অ্যাম ইল সো ইজ মাই ফাদার, আমিও অসুস্থ আমার বাবারও অসুস্থ। আই অ্যাম ইল সো ইজ মাই ফাদার, একজন লিখেছো সো ইজ মাই ফাদার হবে না, এক্স্যাক্টলি সো ইজ মাই ফাদারও হবে। তাইলে তোমরা একটা অ্যান্সার করো, অনেকক্ষণ তো বুঝাইলাম। বার্সেলোনা প্লেড ওয়েল, রিয়াল মাদ্রিদও ভালো খেলছে, এরপরে কি লিখবা, বার্সেলোনা প্লেড ওয়েল, রিয়াল মাদ্রিদও ভালো খেলছে, মাঝখানে এন্ড বসবে না। এটার অ্যান্সার কি হবে সবাই একটু চ্যাটে লেখো। এই সো ইজ দিলে হবে ভাইয়া, একজন যে সো ইজ লিখছো, ভার্বের তো মিল রাখতে হবে, সো পাস্ট টেন্সে আছে কি লিখতে হবে, ডিড, সো ডিড রিয়াল মাদ্রিদ। তাহলে অ্যান্সার কি হবে দেখো, আবারও বলছি, বার্সেলোনা প্লেড ওয়েল সো ডিড রিয়াল মাদ্রিদ। পুরো ব্যাপারটা আরেকবার সাম আপ করে দিই, যেহেতু নতুন টপিক। ইনভার্সন শব্দের অর্থ মানে উল্টায় দেয়া। কিসের উল্টায় দেওয়া, ভার্ব আর সাবজেক্টকে উল্টায় দেওয়াকে ইনভার্সন বলে। কখন আমরা ভার্ব আর সাবজেক্টকে উল্টায় দিব, যখন আমরা একটা সেন্টেন্সের উপর বেশি জোর দিতে যাব টোনে। এখন প্রশ্ন ভাইয়া কখন জোর দেওয়া হচ্ছে এটা কিভাবে বুঝবো, যখন সেন্টেন্স শুরু হবে এই কয়টা ওয়ার্ড দিয়ে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে মানে এটা একটা জোর দেওয়া হয়েছে, এন্ড তখনই আমরা হচ্ছে ইনভার্সনটা ইউজ করবো। বাবলা শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা বাবলা, ওদের এখনো ভার্বাল অ্যাডজেক্টিভ জিরান্ড এগুলো নিয়ে প্রশ্ন, যারা এখনো কনফিউশনে আছো ভার্বাল অ্যাডজেক্টিভ ভার্বাল নাউন জিরান্ড পার্টিসিপল নিয়ে, চ্যাট বক্সে স্ক্রল করে দেখো, আমি বিস্তারিত লিখে দিয়েছি তোমাদেরকে কি করতে হবে কি বুঝতে হবে। থ্যাংক ইউ। ব্যাক টু বাবলা। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা এখন খেয়াল করো, তাহলে এখন যদি বুঝে থাকো তাহলে একটু হ্যান্ড রেজ করো ভাইরা কাইন্ডলি। আমি বেশ কয়েকবার বুঝিয়েছি, যদি আরো কয়েকবার বুঝাতে হয় তাহলে আমি বুঝাতে পারবো, কিন্তু সামনের টপিকগুলো হয়তো তোমাদেরকে পড়ানোর সুযোগ হবে না। দেখো আমি কিন্তু 3-4 বার বুঝাইছি ইনভার্সন টপিকটা, বুঝতে পারছো কিনা। আমি সবার হ্যান্ড রাইজ দেখতে পাচ্ছি না, কিন্তু এখন সবার হ্যান্ড রাইজ দেখা দরকার, সবার হ্যান্ড রাইজ দেখতে চাই। যারা আরেকবার বলছো আপু ভাইরা একটু ওয়েট করো, ক্লাসটা শেষ করে নিয়ে আবার বুঝাই দিলে কি মন খারাপ করবা, ক্লাসটা যদি শেষ করে বুঝাই দেই, মনে করো ক্লাসটা ধরো 12:30 শেষ করে এরপর 10 মিনিট আবার বুঝাই দিলে তখন কি সমস্যা হবে? লাস্ট এক্সপ্লেনেশন সাইন হবে না, তাইলে আমি বলছি যে ক্লাসটা আমি শেষ করে এরপর আবার বুঝাই দিব দরকার হইলে। এখন চলো আমরা চলে যাই। তাইলে তোমাদের সামনে আরেকটা পোল লঞ্চ করছি এখন আমি, পোলটার সবাই একটু অ্যান্সার করবা, সবাই একটু পোলের অ্যান্সার করেন। আচ্ছা আর 10 সেকেন্ড, সবাই কুইক অ্যান্সার করার চেষ্টা করো। একজন বলছো ভাই পোল আসে না, তুমি একটু লিভ নিয়ে আবার জয়েন করতে পারো, পোল তো সবাই দেখছে এন্ড অ্যান্সার করছে ভাইয়া, তোমার হয়তো ডিভাইসে প্রবলেম হতে পারে হুট করে, অথবা তুমি মিনিমাইজ করে ফেলেছো, একটু আবার চেক করো। আচ্ছা দেখি টাইম শেষ, সবাই কি অ্যান্সার করেছো একটু দেখে নাও। সবাই আবারও কনজাংশন অ্যান্সার করেছো ভাইয়া, অ্যান্সার হবে হচ্ছে তোমার প্রিপোজিশন। কেন প্রিপোজিশন চলো একটু বুঝে নিই। আমরা কি জানি বাট বলতেই হচ্ছে কিন্তু বুঝায়, তাই না? আচ্ছা শরীফ নাইম লিখেছো ইনভার্সন
তৃপ্তি সহকারে হলো না ভাইয়া, ইনশাল্লাহ তৃপ্তি সহকারে তোমাকে বুঝাই দিব আমি। ইনশাল্লাহ ক্লাস শেষে তোমাকে তৃপ্তি সহকারে বুঝাই দিব, কোনো সমস্যা নাই, একটু ওয়েট করো। তাইলে এখানে বাটটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বাটটা প্রিপজিশন। কেন প্রিপজিশন? বাট দেখো কয়েকটা সেন্টেন্স লিখি। আই অ্যাম আ গুড, না এটা লিখি না, ধরো হচ্ছে মনে করো লিভারপুল ইজ দ্য চ্যাম্পিয়ন বাট দে লস্ট এগেইনস্ট ম্যান সিটি। এইটা দেখো, এখানে বাটটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে কনজাংশন হিসেবে বাটটা ব্যবহৃত হয়েছে। এখানে বাটটা কনজাংশন হিসেবে কেন ব্যবহৃত হয়েছে? কনজাংশন শব্দের অর্থ কি? কন শব্দের অর্থ উইথ, জাংশন শব্দের অর্থ হচ্ছে মিটিং প্লেস। অর্থাৎ দুইটা ব্যক্তি বা বস্তু যেখানে মিলিত হয় সেটাকে জাংশন বলি। তার মানে দুইটা বাক্য যেখানে মিলিত হয় সেটাকে আমরা কনজাংশন বলতে পারি। দেখো লিভারপুল ইজ দ্য চ্যাম্পিয়ন, লিভারপুল ইজ দ্য চ্যাম্পিয়ন একটা সিম্পল সেন্টেন্স, দে লস্ট এগেইনস্ট ম্যান সিটি এইটা একটা সিম্পল সেন্টেন্স। তো দুইটা সিম্পল সেন্টেন্সকে যুক্ত করেছে কে? বাট। তাহলে এখানে বাটটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কিন্তু অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে কনজাংশন হওয়ার দুইটা শর্ত। কনজাংশন হওয়ার দুইটা শর্ত কি কি? প্রথম শর্ত, তার অর্থ হতে হবে কিন্তু। দ্বিতীয় শর্ত, সেটা দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে হবে। সে দুইটা সেন্টেন্সকে যুক্ত করলে এবং কিন্তু অর্থে ব্যবহৃত হলে তখন সেটাকে আমরা কনজাংশন বলি। এখন খেয়াল করো, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এটার অ্যাকচুয়াল বাক্যটা কি? বাট কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নান ক্যান হেল্প আস বাট আল্লাহ। এটার মানে কেউ আমাদের হেল্প করতে পারে না আল্লাহ ছাড়া। এখানে বাটটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ছাড়া। আর আল্লাহ কোন ধরনের পার্টস অফ স্পিচ? নাউন। আর নাউনের আগে সবসময় কি বসে? প্রিপজিশন বসে। বাট কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ছাড়া অর্থে। তাহলে এখানে যে প্রিপজিশন অর্থে ব্যবহৃত হয়েছে এর পেছনে দুইটা কারণ। একে তো এটা একটা নাউনের আগে বসছে, এবং দ্বিতীয়ত এর অর্থ ছাড়া কিংবা ব্যতি রেখে। আর এটা কেন কনজাংশন না? কেননা এটা কোনো দুইটা বাক্য না। নান ক্যান হেল্প আস একটা বাক্য, বাট আল্লাহ কিন্তু কোনো বাক্য না। যেহেতু এটা দুইটা বাক্যকে যুক্ত করে নাই সেই জন্য এটা কনজাংশন না। যেহেতু এটার মিনিং কিন্তু না, সেই জন্য এটা কনজাংশন না। এটা কেন প্রিপজিশন? তার কারণ হচ্ছে এটা আল্লাহর আগে বসছে একটা নাউন, এন্ড এটা ব্যতি রেখে বা ছাড়া অর্থে ব্যবহৃত হয়েছে, সেই জন্য একটা প্রিপজিশন। আচ্ছা, এটা অ্যাডজেক্টিভ কেন হবে ভাই? এটা কি কাউকে মডিফাই করছে? মানে কাউকে ছাড়া, তুমি আমাকে ছাড়া যেও না। আমি যদি বলি বাংলা, ধরো বাংলা কথা চিন্তা করো, আমাকে ছাড়া সেখানে যেও না, এখানে ছাড়া শব্দটা কি আমাকে মডিফাই করছে? আমাকে ছাড়া সেথায় যেও না, আমাকে ছাড়া সেথায় যেও না, এখানে কি মানে ছাড়াটা কি আমাকে মডিফাই করছে? না, মডিফাই করছে না। তাহলে এটা মডিফাই না করলে ভাই কিভাবে অ্যাডজেক্টিভ হয়? আর অ্যাডভার্ব কিভাবে হয়? এখানে কি ভার্ব আছে? ভার্বকে মডিফাই করছে? একজন লিখেছো ভাই আল্লাহ ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? এটা নাউন ভাইয়া, আল্লাহ ওয়ার্ডটা নাউন। আচ্ছা, অনেকে আমার নাম জিজ্ঞেস করতেছে বারবার। আচ্ছা, ক্লাস শেষে আবার পরিচয় দিব, ক্লাস শুরুতে পরিচয় দিয়েছি, আবার লাস্টে পরিচয় দিব। এখান থেকে ভাইয়া তোমাদের প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে লাস্ট আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে লুক বিফোর ইউ লিভ। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা একটু বলবা? এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? ইউ, ভেরি গুড, দু একজন লিখে ফেলেছো। তাইলে ইউ লুক বিফোর ইউ লিভ, এখানে বিফোর কোন ধরনের পার্টস অফ স্পিচ? একটু অ্যান্সার করো তো সবাই। ইউ লুক বিফোর ইউ লিভ, এটা তো একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ইউ উজ্জ থাকে, তার মানে অ্যাকচুয়াল সেন্টেন্স হচ্ছে ইউ লুক বিফোর ইউ লিভ। তাহলে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? এখনো যারা প্রিপোজিশন অ্যান্সার করছো তাদের কি হচ্ছে একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে কনজাংশন। কেন কনজাংশন? ভালো করে খেয়াল করো। ইউ লুক, এটা একটা বাক্য না? লিপ মানে কি? পদক্ষেপ নেওয়া, মানে দেখার আগে, পা ফেলার আগে তুমি হচ্ছে দেখো। ইউ লিপ, দুইটা বাক্য। দুইটা বাক্যকে যুক্ত করেছে কি? বিফোর। তাহলে এইটা একটা বাক্য, এইটা একটা বাক্য, দুইটা বাক্যের মাঝখানে কে যুক্ত হয়েছে? যুক্ত হয়েছে বিফোর। তাইলে বিফোরকে কি বলবো? কনজাংশন বলবো না প্রিপোজিশন বলবো? অবশ্যই কনজাংশন বলবো। তাহলে কনজাংশন বলার মূল শর্ত কি? কনজাংশনের আগে ও পরে দুইটা বাক্য হতে হবে। সো কনজাংশন চিনবা আরো ভালো করে যদি তোমরা ট্রান্সফরমেশনে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ো। আমাকে একটু বলো তো, লুক বিফোর ইউ লিভ এটা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? লেখো তো। লুক বিফোর ইউ লিভ এটা সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? কোন ধরনের মানে কোন ধরনের সেন্টেন্স এটা?
সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড? লুক বিফোর ইউ লিপ। দেখি কে জানো। লুক বিফোর ইউ লিপ, এটা কোন ধরনের সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড? কারো অ্যান্সার দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা, এখন একটু অ্যান্সার করো সবাই, এটা কোন ধরনের সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড? আচ্ছা, এখন তো স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, অনেকে আবার সিম্পল অ্যান্সার করছো ভাইয়া। হ্যাঁ, সিম্পল অ্যান্সার করলে এটাকে প্রিপোজিশন বলা জাস্টিফাইড। তাহলে ঠিক আছে, তাহলে তোমাদের কাছ থেকে আর আশা করছি না যে এটাকে তোমরা মানে একটা কনজাংশন বলবা। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো এটা কেন কম্পাউন্ড সেন্টেন্স, এটা ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করবো। আপাতত খুব সংক্ষেপে বলে রাখি, ইউ লুক মানে আমরা কম্পাউন্ড সেন্টেন্স কখন বলি? যখন একটা সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকে এবং মাঝখানে কোনো কনজাংশন দিয়ে যুক্ত থাকে এবং যার দুইটা ক্লজই প্রিন্সিপাল ক্লজ, তাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। এখানে খেয়াল করে দেখো, লুক একটা ফাইনাইট ভার্ব, লিপ একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব আছে, দুইটা স্বাধীন বাক্য এন্ড দুইটাই প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের মাঝখানে যেই কানেক্টরটা বসে সেটা সর্বদা কনজাংশন হয়। এই কারণে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, আর মাঝখানে যেটা বসছে ওটা একটা কনজাংশন। ওকে, থ্যাংক ইউ। তাহলে বাকিগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য রাখলাম, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। এখন দেখো, সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এই জিনিসটা নিয়ে খুব সংক্ষেপে যদি একটু আলোচনা করি। দেখো, তোমরা অনেকেই বলো যে ভাইয়া এই ওয়ার্ডটা তো শুনছিলাম নাউন, এটা কিভাবে প্রোনাউন হইলো? খেয়াল করে দেখো একটা ওয়ার্ড কতভাবে ব্যবহৃত হইতে পারে। ভালো করে খেয়াল করো, দেখো এখানে অল মেন আর মর্টাল, মানে মানুষ মাত্রই মরণশীল। তাহলে এই ব্যাপারটাতে খেয়াল করো, এখানে কেন এটা অ্যাডজেক্টিভ হইলো? অ্যাডজেক্টিভ হওয়ার কারণ এটা ম্যানকে, ম্যানের আগে বসেছে। মেন, মেন একটা নাউন, আর নাউনকে যে মডিফাই করে সেটা কি? অ্যাডজেক্টিভ। হি হ্যাজ অল অ্যালোন, এখানে অলটা কেন অ্যাডভার্ব হইলো? হি, এটা ওয়াজ হবে, হ্যাজ না, হি ওয়াজ অল অ্যালোন। তাহলে খেয়াল করে দেখো, হি ওয়াজ অ্যালোন, এই অ্যালোনটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে কে? অল। আর আমরা কি জানি, অ্যাডজেক্টিভকে যারা মডিফাই করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় হচ্ছে অ্যাডভার্ব। তাইলে আমরা এটাও বুঝলাম। তারপর এটা দেখো, অল স্পোক ইন হিজ ফেভার, এখানে অলটা সাবজেক্ট হিসেবে বসছে, দ্যাটস ওয়াই প্রোনাউন। এন্ড ফাইনালি এই অ্যান্সারটা সবার করতেই হবে, হি লস্ট হিজ অল ইন স্পেকুলেশন, এইটা কি হবে? এই অলটা কি? এটা কেউ ভুল করলে হবে না ভাই, এটা ভুল করলে আমার পড়ানো বৃথা আজকে। থ্যাংক ইউ সো মাচ, সবাই পারছো। এই দু একজন ভুল করতেছো ভাইয়ারা, আশা করতেছি তোমরা আর ভুলটা করবা না। আমি কি বলছিলাম, অলের আগে কি আছে? হিজ। হিজ কোন ধরনের ফর্ম? পজিটিভ ফর্ম, পজিটিভ প্রোনাউন। আর আমরা কি জানি, পজিটিভ প্রোনাউনের পর সবসময় কি বসে? নাউন বসে। সংবিধানের মতো মনে রাখবা, পজিটিভ ফর্মের পর সবসময় নাউন বসে, তাইলে এটা হবে হচ্ছে নাউন। ফাইনালি আরেকটা দেখাই দিই, দেখো, আই থিঙ্ক ইয়োর্স ইজ আ বেটার প্ল্যান, প্ল্যানের আগে বসছে, প্ল্যান একটা নাউন, আর নাউনকে যেটা মডিফাই করে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। হি সিংস বেটার, কাকে মডিফাই করছে? সিং কে। সিং একটা ভার্ব হইলে বেটারটা কি হবে? এটা হবে একটা অ্যাডভার্ব। তো দেখো, গিভ ইউর প্লেস টু বেটার্স, এখানে বেটারটা কোন অর্থে ব্যবহার করছে? মানে তোমার চেয়ে ভালো যারা তাদের কাছে দাও, এখানে অবজেক্ট হিসেবে বসছে একটা নাউন হিসেবে, দ্যাটস ওয়াই এটা একটা নাউন। এন্ড ফাইনালি লিভিং কন্ডিশন হ্যাভ বেটারড, এটা একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে, তোমরা বাসায় প্র্যাকটিস করো, তোমাদের প্রতি বিশ্বাস আছে যে তোমরা এগুলো পারবা। আচ্ছা, একজন লিখেছো যে পজিটিভ অ্যাডজেক্টিভ নাকি পজিটিভ প্রোনাউন? এটা পজিটিভ প্রোনাউন, হিজটা পজিটিভ প্রোনাউন ভাইয়া, আর এটা হচ্ছে নাউন। ওকে, এরপরে খেয়াল করো, এগুলো তোমাদের বাসায় প্র্যাকটিস, না পারলে অবশ্যই পারবা তোমরা, খুব সহজ সহজ জিনিস, না পারলে আমরা নেক্সট দিন সলভ করে দিব। দেখো, নতুন নতুন টপিকে চলে আসছি, আশা করতেছি জাস্ট টাইমে ক্লাস শেষ করে এরপরে 10 মিনিট তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার করাবো। তাইলে দেখো, আরেকটা পোল চলে আসছে, সবার সামনে পোল, অ্যান্সার করো। অন সানডেস আই ইউজুয়ালি গো ফিশিং অর ড্যাশ সামথিং এলস ইন্টারেস্টিং। সবাই অ্যান্সার করো, কুইক।
আর 10 সেকেন্ড। টাইম ইজ আপ। আমি দেখি কার কি অবস্থা। হ্যাঁ, মোটামুটি সবাই কারেক্ট অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। বেশিরভাগ দেখতে পাচ্ছি যে সবাই কারেক্ট অ্যান্সার করেছো। দেখতে পাচ্ছ তোমাদের সামনে পোলটা শেয়ার করা হয়েছে। আচ্ছা, দেখি এখন অ্যান্সারটা কেন হবে একটু বুঝাই দিয়ে সামনে চলে যাচ্ছি। প্রথম কথা খেয়াল করো, এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার ডু। কেন? এটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার বা প্যারালালিজম। সেন্টেন্সের ভেতরে যখন তুমি এক বা একাধিক বিষয় নিয়ে তুলনা করবা কিংবা এক বা একাধিক বিষয় নিয়ে কথা বলবা, প্রত্যেকটা বিষয়ের ভেতরে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা সেম হতে হবে। গ্রামাটিক্যাল স্ট্রাকচার সেম হইতে হবে বলতে, এখানে দেখো ইউজুয়ালি গো ফিশিং, এটা গো ভার্বের কোন ফর্মে আছে? ভার্বের বেস ফর্মে আছে না, বা V1 আছে না? তাইলে এটার স্ট্রাকচারটা কি? বেস প্লাস অবজেক্ট, এখানেও বেস ফর্মই বসবে। তাহলে বেস ফর্ম কোনটা আছে? ডুইং কি বেস ফর্ম? না। ডিড বেস ফর্ম? না। হ্যাভ ডান বেস ফর্ম? না। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডু হবে। তাইলে আই ইউজুয়ালি গো ফিশিং অর ডু সামথিং এলস ইন্টারেস্টিং। না বুঝলে সমস্যা নেই, দেখো এখন বুঝবা ব্যাপারটা আসলে কি। ব্যাপারটা দেখো, পিটার ইজ রিচ হ্যান্ডসাম, অর্থাৎ তার বিভিন্ন গুণ নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে তার একাধিক গুণ নিয়ে যেহেতু আলোচনা করা হচ্ছে, প্রত্যেকটা একই ধাঁচের হতে হবে। এইটা যদি অ্যাডজেক্টিভ হয়, এটা অ্যাডজেক্টিভ, এইটাও অ্যাডজেক্টিভ হইতে হবে। কিন্তু এটা কেন ভুল? এখানে একটা ক্লজ দেওয়া আছে। তাহলে কারেক্ট অ্যান্সারটা কোনটা হবে? দেখো, পিটার ইজ রিচ হ্যান্ডসাম অ্যান্ড পপুলার। তাহলে কেমন ভাবে হবে ব্যাপারটা খেয়াল করেছো? সেম ওয়েতে দেখো, শি লাইকস টু ফিশ, সুইম অ্যান্ড সার্ফিং। এটা কেন ভুল? তোমরা তো অনেকে মনে করো যে টুটা একবার কমন নিচ্ছি বাস হয়ে গেছে, না। এখানে প্রথমটাতে ইনফিনিটিভ বসছে, পরেরটাতেও ইনফিনিটিভ বসতে হবে, তারপরেরটাও ইনফিনিটিভ বসতে হবে। তাইলে অ্যান্সারটা কি হবে? শি লাইকস টু ফিশ, টু সুইম অ্যান্ড টু সার্ফ। তুমি যদি মনে করো না প্রথমটাতে তুমি সুইমিং দিবা, কোনো সমস্যা নাই। তুমি যদি প্রথমটা জিরান দাও, প্রত্যেকটাই জিরান দিতে হবে। আবারও বলছি, সেন্টেন্সের মাঝখানে যখন একাধিক বিষয়কে নিয়ে কথা বলছো বা তুলনা করছো, প্রত্যেকটা যাতে স্ট্রাকচারালি সেম থাকে। যেমন শি লাইকস ফিশিং, সুইমিং, সার্ফিং, অথবা শি লাইকস টু ফিশ, টু সুইম অ্যান্ড টু সার্ভ। ওকে, এখন যদি তোমাদেরকে আরেকটা উদাহরণ দেই, যেমন দেখো এরকম আর কোথায় কোথায় ব্যবহৃত হতে পারে যখন তুমি কম্পারেটিভ সেন্টেন্স করতে যাও। তুলনার ক্ষেত্রে আমরা কি বলি নর্মালি? ইউ আর বেটার দেন মি। আচ্ছা, একজন লিখেছো অ্যান্ড অলসো গুড, এটা দিলে হবে কিনা? হ্যাঁ হবে, ওইরকম দিলে হবে। আচ্ছা, একজন লিখেছো ভাই প্যারালাল না হলে কি সেন্টেন্স হবে না? না, প্যারালাল না হলে গ্রামাটিক্যালি সেন্টেন্সটা রং। তুমি নর্মাল ভাষায় তো যে কোনো কিছু ব্যবহার করতেই পারো, কিন্তু সেক্ষেত্রে তুমি যখন গ্রামাটিক্যালি অ্যান্সার করতে যাবা তখন না করলে ভুল হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো একজন বলেছো ভাই সাবজেক্ট যদি সেম না থাকে। ভাই সাবজেক্ট সেম না থাকলে তো সেটা আলাদা জিনিস, সেক্ষেত্রে আলাদা হবে। ওকে, এখানে ভালো করে খেয়াল করো, ইউ আর বেটার দ্যান মি, এটা আমরা সচরাচর বলি না, বাট এটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল। আমরা ইনফর্মাল ইংলিশে এটা প্রচুর ব্যবহার করি, ইউ আর বেটার দ্যান মি, বাট এটা কি হবে? ইউ আর বেটার দ্যান আই। কেন আই হবে? কারণ দুইটা পার্সনের ভিতরে তুলনা করা হচ্ছে। এইটা একটা সাবজেক্টিভ ফর্ম, এইটাও একটা সাবজেক্টিভ ফর্ম। যখন আমার সাথে তুলনা করা হচ্ছে, তখন তোমার সাথে তুলনা করতে হবে। এটা যদি সাবজেক্ট হয়, এইটাও সাবজেক্ট হবে। ভালো করে বুঝছো, ইউ আর বেটার দ্যান আই হবে, নট মি। এখন আমাকে বলো, আরেকটা সেন্টেন্স লিখি, দ্য ওয়েদার of Dhaka is warmer than Chittagong। এই সেন্টেন্সটা কি ঠিক আছে? সবাই ওয়াই এন্ড এন লেখো তো, এটা কি ঠিক আছে কিনা? দ্য ওয়েদার অফ ঢাকা ইজ ওয়ার্মার দেন চিটাগাং। কেন ভুল আছে? পার্থক্যটা তো তোমরা নিজেরাই বুঝতে পারতেছো। দ্য ওয়েদার অফ ঢাকা, এখানে ঢাকার আবহাওয়ার সাথে কার তুলনা করা হচ্ছে? চিটাগাং এর। চিটাগাং এর সাথে ঢাকার আবহাওয়ার তুলনা করলে হবে? কি করতে হবে? দ্য ওয়েদার অফ ঢাকা ইজ ওয়ার্মার দেন দ্য ওয়েদার অফ চিটাগাং। তাহলে ব্যাপারটা সেম। তুমি যখন আই এর সাথে তুলনা করবা, মানে ইউ এর সাথে তুলনা করবা, ইউ একটা সাবজেক্টের সাথে আই এর তুলনা করতে হবে। ইউ আর বেটার দেন আই, ইউ আর বেটার দেন মি আমরা বলি, বিদেশে গেলে ইউ আর বেটার দেন মি বলবা, কোনো সমস্যা নেই। বাট বইয়ের ভাষায়, গ্রামাটিক্যালি ভাষায়, এটা হবে হচ্ছে ইউ আর বেটার দেন আই। সেই কারণে এক্ষেত্রেও এই ব্যাপারটা পুরো প্যারালাল না হলেও এইগুলো কিন্তু প্যারালাল। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সেন্টেন্সে যতগুলো বিষয়ে তুলনা করা হচ্ছে বা যতগুলো বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, প্রত্যেকটা যাতে স্ট্রাকচারালি সেম থাকে। একজন লিখেছে দেন দ্যাট অফ চিটাগাংও হবে কিনা? হ্যাঁ, দেন দ্যাট অফ চিটাগাংও হবে, অ্যাবসলিউটলি কারেক্ট। দেন দ্যাট অফ চিটাগাং, ভেরি গুড। দেন দ্যাট অফ চট্টগ্রাম, চিটাগাং, যেটাও লেখো তোমরা। তাহলে এখানে দেখো পুরো ব্যাপারটা কিন্তু সাম আপ করে দিয়েছে। তাহলে বাসায় কিন্তু তোমরা এটা ইজিলি দেখে মানে পড়তে পারবা যে নিদারের পরে যা বসবে, নরের পরেও তাই বসবে। এখানে হচ্ছে তোমার যদি নাউন থাকে, পরেরটাও নাউন থাকে। এই ব্যাপারগুলো একটু বাসায় তোমাদের দেখে নেওয়ার জন্য।
তাহলে এখানে আমরা কিছু সলভ করি, আসলে দেখি কোথাও কি সমস্যা হয়েছে কিনা। ফর বেটার, এখানে বেটারটা কোন ফর্মে আছে? কম্পারেটিভ ফর্মে আছে, তাই না? এখানে কম্পারেটিভ ফর্মের কি আছে? গুড আছে, স্যাড আছে, ওয়েল আছে। একটাও কি কম্পারেটিভ না? তাহলে অ্যান্সার কি হবে? ওয়ার্স। ব্যাড, ওয়ার্স, ওয়ার্স। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ওয়ার্স্ট। আচ্ছা, একজন বলছে ভাই প্যারালালিজমটা আরেকবার রিপিট করেন। আবার রিপিট করব, একটু অ্যান্সার গুলো দেখো আগে। তারপরে কি বলছে? টেকিং দ্য টাইম টু ইট আ গুড ব্রেকফাস্ট ইজ আ সিম্পল ওয়ে টু মেক দ্য মর্নিং ড্যাশ অ্যান্ড ড্যাশ। তাহলে আমাদের দুইটা সেম দেখতে হবে। বেস্ট কি কখনো হয় না? বেস্ট আগে দা বসে, তাহলে প্রথমটাই ভুল। ওয়েল আর অ্যাট ইজ কি হবে? ওয়েল আর অ্যাট ইজ হবে না, এটা তখন হইতো অ্যাট ওয়েল অ্যাট ইজ যদি থাকতো তাইলে হইতো। ইজি ইজিয়ার কি হবে? একটা পজিটিভ একটা কম্পারেটিভ হবে? হবে না। তাহলে বাকি থাকে কোনটা? বেটার অ্যান্ড ইজিয়ার। তাহলে অ্যান্সার হবে টেকিং দ্য টাইম টু ইট আ গুড ব্রেকফাস্ট ইজ আ সিম্পল ওয়ে টু মেক দ্য মর্নিং বেটার অ্যান্ড ইজিয়ার। খুব ইজি জিনিস না? অ্যান্ড ফাইনালিটা দেখো, ইন অ্যান অ্যাডমিশন টেস্ট টু অ্যান্সার কারেক্টলি ইজ মোর ইম্পর্টেন্ট দেন, এখানে দেখো টু অ্যান্সার আছে, তার মানে কি এটা ইনফিনিটিভ না? ইনফিনিটিভ থাকলে পরেরটাও ইনফিনিটিভ হইতে হবে। and পরেরটা যদি ইনফিনিটিভ আনছে, ইনফিনিটিভ কই আছে? ইউ ফিনিশ ইনফিনিটিভ না, কুইক ফিনিশ ইনফিনিটিভ না, ফিনিশিং ইনফিনিটিভ না, এটা জিরান। তাইলে এটাতে ইনফিনিটিভ হবে টু ফিনিশ কুইকলি। আচ্ছা, এখন তাইলে পুরো ব্যাপারটা আবার একটু সাম আপ করি। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, প্যারালেলিজম বলতে, প্যারালাল বলতে বোঝায় সমান্তরাল। সেন্টেন্সে তুমি যেটাকে নিয়ে আলোচনা করছো সেটা সমান্তরাল হতে হবে। যেমন তুমি যখন হচ্ছে রেল লাইন দেখেছো না, রেল লাইনের দুইটা পাত সবসময় সমান্তরাল। একটা পাত যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে এক্সিডেন্ট করার পসিবিলিটি থাকে না? হ্যাঁ, তাইলে ব্যাপারটা এখানে সেম, যে ইংলিশে যখন তুমি একাধিক বিষয় নিয়ে আলোচনা করছো তখন প্রতিটা বিষয়কে তোমার সেম গ্রামাটিক্যাল স্ট্রাকচারে রাখতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। তুমি যদি দুইটা অ্যাডজেক্টিভ নিয়ে তুলনা করো, এর সাথে আরেকটা অ্যাডজেক্টিভ আনলে সেটা অ্যাডজেক্টিভই হইতে হবে, সেটা ক্লজ হওয়ার সুযোগ নাই। এখানে নাউন হইতে পারবে না, এখানে প্রোনাউন হইতে পারবে না, কিচ্ছু পারবে না। তুমি যদি বলো পিটার ইজ রিচ, হ্যান্ডসাম অ্যান্ড হি ইজ নোন ফর বিং গুড, এরকম দিয়ে দাও, তাইলে কিন্তু হবে না। তাইলে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ হইতে হবে। তেমনই ভাবে দেখো সে কি কি করতে পছন্দ করে, এটা বুঝাইতে তুমি ইনফিনিটিভ দিয়েও করতে পারো, তুমি চাইলে জিরান দিয়েও করতে পারো। এখন তুমি কোনটা দিয়ে করবা টোটালি তোমার ব্যাপার, বাট যেইটা দিয়ে শুরু করবা প্রত্যেকটা সেইভাবেই করতে হবে। এখানে দেখো ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, এইটা হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আই গেস বুঝতে পেরেছো, যদি প্যারালেলিজম বুঝে থাকো তাহলে অ্যান্সার করো। এটা কঠিন কিছু না, মানে সবাই একটু হ্যান্ড রেজ করো, প্যারালেলিজম যদি বুঝে থাকো হ্যান্ড রেজ করো সবাই। কঠিন কিছু না, পরীক্ষায় আসলে পারবা, খুবই ইজি জিনিস আসে এখান থেকে পরীক্ষায়। কঠিন আসে কোনগুলো থেকে? যেগুলো তোমরা ইজি মনে করে থাকো, নাউন প্রোনাউন, ওইসব জায়গা থেকে কঠিন জিনিস আসে, আর এইসব জায়গা থেকে একটু সহজ জিনিসই দেয় সাধারণত। আচ্ছা, কেউ যদি না বুঝে থাকো ক্লাসটা শেষ করে নি, আবার বুঝাই দিব ইনশাল্লাহ। তাহলে আগে তাড়াতাড়ি শেষ করি। আচ্ছা, যারা বুঝে না একটু ওয়েট করো ভাইরা, ক্লাসটা শেষ করে আবার বুঝাই দেই। ওকে, এখন তোমাদের সামনে আরেকটা পোল চলে আসছে, 9 নাম্বার পোলটা। একটু অ্যান্সার করো সবাই। অনেকে জিজ্ঞেস করতেছো ভাইয়া আর কতক্ষণ? ভাইয়া আমরা ক্লাস কন্টিনিউ করব 12টা 35 পর্যন্ত, এরপরে 10 মিনিট কোয়েশ্চেন অ্যান্সার কি করব, এটা অ্যান্সার করো সবাই। সবাই অ্যান্সার করো, কেবল অল্প কিছু স্টুডেন্ট অ্যান্সার করেছো। কুইক, 20 সেকেন্ডস লেফট। লাস্ট 5 সেকেন্ডস। আচ্ছা, টাইম ইজ আপ তোমাদের অলমোস্ট। ওকে, দেখো তোমরা অ্যান্সারটা, হ্যাঁ মোটামুটি সবাই অ্যান্সার ঠিক করেছো। এখন আমরা কারেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। হ্যাঁ, জাহান হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, এটা হবে কারেক্ট অ্যান্সার। এটাকে গ্রামাটিক্যাল ভাষায় বলা হয় তোমার ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং শব্দটা খেয়াল করো, ড্যাংলিং মডিফায়ার, ড্যাংলিং শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত। ড্যাংলিং মডিফায়ার বলতে বোঝায় ওই সেন্টেন্সের ভিতরে কিছু ভুল আছে, কিছু ডিলেমা আছে। ঝুলন্ত মানে কি? মনে করো তোমার শার্টের একটা বুক পকেট ছিঁড়ে গেছে, ছিঁড়ে এখনো শার্টের ঝুলে আছে, তার মানে কি তোমার শার্টে পকেট আছে না? অবভিয়াসলি তোমার শার্টের পকেট আছে। তাহলে ওকে, তাহলে হচ্ছে যেগুলো ঝুলে আছে সেগুলো, মানে আমি যদি বলি যে আমার পকেটটা ছিঁড়ে গেছে কিন্তু ঝুলে তো আছে, তার মানে আমি বলতে পারি যে শার্টের সাথে পকেটটা আছে কিন্তু প্রপারলি নাই। ড্যাংলিং মডিফায়ার ব্যাপারটা ওই রকম।
যেমন তুমি প্রথম পার্টটা দেখে ওয়াইল বাইকিং হোম বিফোর দ্য স্টর্ম, এখানে কিন্তু সাবজেক্ট দেখা যাচ্ছে না। এরপরে যখন তুমি সেন্টেন্সটা লিখবা তখন কিন্তু সাবজেক্টটা চিনাইতে হবে। সেই সাবজেক্ট চিনানোর জন্য যেই আগের ক্লজটা বা ফ্রেজটাকে আইডেন্টিফাই করেছে তাকে নিয়ে আসতে হবে প্রথমে। তাইলে বাইকটাকে চালাইছে জাহান, চালাইছে, তাহলে জাহানকে দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে, জাহান হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। এখন দেখো তোমাদের একটা জিনিস বুঝাই ভালো করে, গ্রামাটিক্যালি ড্যাংলিং মডিফায়ার কোনো ভুল না। ওয়াইল ওয়াকিং অ্যালং দ্য রোড আ বক্স ওয়াজ ফাউন্ড বাই রহিম, এই সেন্টেন্সে কোনো ভুল আছে? কোনো ভুল নাই, অ্যাবসলিউটলি কারেক্ট সেন্টেন্স। কেননা দেখো রহিম ফাউন্ড আ বক্স, এটাকে প্যাসিভ করলেই তো হয়ে যায় আ বক্স ওয়াজ ফাউন্ড বাই রহিম, কিন্তু কারেক্ট অ্যান্সার এইটা না হয়ে এটা কেন হলো? তার মানে ড্যাংলিং মডিফায়ার যে সেন্টেন্সে থাকে সেইটা গ্রামাটিক্যালি কারেক্ট বাট মিনিং এর দিক থেকে ভুল। যেমন ওয়াইল ওয়াকিং অ্যালং দ্য রোড, এই বাক্যাংশটুকু কিন্তু আমি বুঝতে পারছি না কে হেঁটে যাচ্ছিল। সো এরপরে দর্শক শ্রোতার কাছে কিন্তু একটা ডিমান্ড আছে, যে ডিমান্ডটা হচ্ছে কারা সাবজেক্ট সেটা জানার জন্য। তাহলে অবশ্যই রহিম দিয়ে শুরু করতে হবে। যখন তুমি রহিম দিয়ে শুরু করছো তার মানে এটা দাঁড়াচ্ছে ওয়াইল ওয়াকিং অ্যালং দ্য রোড রহিম ফাউন্ড আ বক্স, রহিমই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিল, রহিম বক্সটা খুঁজে পেয়েছে। তাহলে ব্যাপারটা কি বুঝতে পেরেছো? প্রথম যে বাক্যাংশ, এই বাক্যাংশের সাবজেক্ট কোথায় সেটা লুকায়িত থাকলে পরের পার্টে যে ওই সাবজেক্টটা দিয়েই শুরু করতে হয়। আবার বুঝাচ্ছি, পরের সেন্টেন্সে চলে যাই। দেখো ক্লাইম্বিং আপ আ ট্রি, আমি এটার অ্যান্সার তোমাদের কাছে নিচ্ছি না, আমি নিজে অ্যান্সার বলতেছি, খেয়াল করে দেখো। ক্লাইম্বিং আপ আ ট্রি আই স আ গ্রে মাঙ্কি, এই সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স। এখন প্রশ্ন, গাছে কে উঠেছিল, এটা কিভাবে বুঝবা? দেখো ক্লাইম্বিং আপ আ ট্রি আই স আ গ্রে মাঙ্কি, ক্লাইম্বিং আপ আ ট্রি এটা দেখে বুঝতে পারছো না গাছে কে উঠেছিল, কিন্তু দেখো সেন্টেন্সটা শুরু হয়েছে কাকে দিয়ে? আই দিয়ে। তার মানে আই যে সে গাছে উঠেছিল, তাইলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দ্য স্পিকার। ব্যাপারটা এরকমই, প্রথম পার্টটাতে কে সাবজেক্ট সেটা বোঝা যায় না, এই জন্য যে কাজটা আসলে করছে তাকে দিয়ে পরের পার্টটা শুরু করতে হয়। এটাকে বলা হয় হচ্ছে তোমার ড্যাংলিং মডিফায়ার কারেকশন। ড্যাংলিং মডিফায়ার মানে ভুলযুক্ত সেন্টেন্স, এটাকে যখন কারেক্ট করবা তখন ঠিকঠাক মতো বসাইতে হবে। তাহলে এখন এইটা বলো তোমরা, ওয়াইল গোয়িং টু ক্লাস, এটা কি হবে? ওয়াইল গোয়িং টু ক্লাস এইটা বুঝাই দিলেই বুঝবা। ওয়াইল গোয়িং টু ক্লাস এর অ্যান্সার কি হবে? এইটা বুঝাই দিলেই সবাই বুঝবা। একটু মনোযোগ দাও। হ্যাঁ, ডি নাম্বার, সবাই বুঝছো। দেখো ক্লাসে কে গেছে? ডগ গেছে নাকি তুমি গেছো? তুমি তো জানো ক্লাসে তুমি গেছো, তাহলে এখানে ভার্বটা কাকে দিয়ে শুরু হবে? আই দিয়ে শুরু হবে এখানে। এখন আই বিট দ্য ডগ বললে কি হবে? আমি কুকুরকে কামড়াইছি না, আই ওয়াজ বিটেন বাই আ ডগ। তাহলে এখন দেখো দ্য কি বলে, কি বলে, আর ডগ বিট মি, এটা দিলেও তো হইতো, বা দ্য ডগ বিটেন মি। কেন হবে না? তার কারণ হবে না এই কারণে, কারণ ক্লাসে গেছি তো আমি, আর যে ক্লাসে গেছে তাকে দিয়েই শুরু করতে হবে, সেই জন্য এটার অ্যান্সার হবে হচ্ছে আই ওয়াজ বিটেন বাই আ ডগ। ওকে, তাহলে ভালো করে খেয়াল করো এটা। প্রথম পার্টটাতে আনক্লিয়ার ছিল সাবজেক্টকে, পরের পার্টটাতে আমি আই দিয়ে সাবজেক্টটা ক্লিয়ার করলাম, আমাকে হচ্ছে এ দিবে। এখন অনেকে বলতেছো আই বিট দ্য ডগ হবে না কেন? আই বিট দ্য ডগও অ্যান্সারের দিক থেকে মিনিং এর দিক থেকে ঠিক আছে, কিন্তু আমি তো কুকুরকে কামড়াই না, সেই অর্থে তুমি এখন কোনটা অ্যান্সার করো পরীক্ষার হলে সেটা কইরো। ঠিক আছে? মানে এইটাও তোমার গ্রামাটিক্যালি দিক থেকে এবং মিনিং এর দিক থেকেও ঠিক। তুমি যদি আসলেই স্কুলে যাওয়ার পথে কুকুরকে কামড়াও তাহলে এটা ঠিক আছে, বাট সচরাচর তো এটা হয় না, এই জন্য মানে আমি অ্যান্সার করতাম ডি। এখন তোমরা যদি বি অ্যান্সার করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। আমি তো বললাম এটা গ্রামাটিক্যাল দিক থেকে মিনিং এর দিক থেকেও সেম। টিচার নাম্বার দিবে কিনা আমি সেটা বলতে পারি না ভাইয়া। এখন ফাইনালি আরেকটা বুঝাই দেই, দেখো স্মলার এন্ড ফ্ল্যাটার দেন অ্যান অরেঞ্জ, এটা অ্যান্সার কি হবে বলো তো? স্মলার এন্ড ফ্ল্যাটার দেন অরেঞ্জ, ট্যাঞ্জেরিন মানে হচ্ছে ওই যে মালটা বা কমলা লেবু এরকম কিছু একটা বোঝায়। তাহলে দেখো অরেঞ্জের থেকে ছোট তুলনা করা হচ্ছে, তাহলে আর ট্যাঞ্জেরিন দিয়ে শুরু হবে, দ্য পিলের সাথে তো তুলনা করা হচ্ছে না, ইটস ইজি তো হবে না, ইট ইজ তো হবে না, তাহলে চোখ বন্ধ করে অ্যান্সার হবে আর ট্যাঞ্জেরিন ইজ ইজি টু পিল অ্যান্ড ইজ সেকশন সেপারেট রেডিলি। তাহলে ব্যাপারটা তো বুঝতে পেরেছো। তাহলে দেখো ড্যাংলিং মডিফায়ার কি কঠিন? বুঝেছো না? বুঝে একটু হ্যান্ড রেজ করো সবাই। বুঝলে একটু হ্যান্ড রেজ করো। আবার ওরা ব্যাপারটা সাম করে দিচ্ছে ভাই, ভাই একটু হ্যান্ড রেজ করো, এরপর সাম আপ করে দিচ্ছি। পিল মানে, অনেকে জিজ্ঞেস করতো পিল মানে কি? পিল মানে ছেলা, আমরা যে খোসা ছিলি না, ওইটাকে বলে পিলিং। ওকে, তাইলে আবার পুরো ব্যাপারটা বলি, যখন একটা সেন্টেন্সের প্রথম পার্টটাতে আনক্লিয়ার থাকে সাবজেক্ট কোনটা, তখন সেকেন্ড পার্টটার দায়িত্ব হয় প্রথমে সাবজেক্টটাকে চিনানো। এই জন্য প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু করতে হয়, মানে কখনো অবজেক্টকে প্রথমে নিয়ে এসে করার সুযোগ নাই। এইটা হচ্ছে ওকে। হ্যাঁ, একজন লিখেছে অরেঞ্জ হচ্ছে মাল্টা, ট্যাঞ্জেরিন হচ্ছে কমলা, হইতে পারে সেটা।
ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের রিডিং প্যাসেজ। এটা নিয়ে নর্মালি কেউ আলোচনা করে না, আমি খুব সংক্ষেপে একটু বলছি তোমাদের রিডিং প্যাসেজ নিয়ে তোমরা কি করবা। সো যারা ঢাকা ভার্সিটি এ ইউনিট কিংবা ডি ইউনিটে পরীক্ষা দিবা, অথবা দু একটা জায়গায় বিজ্ঞান ও প্রযুক্তিতেও এসে থাকে এরকম রিডিং প্যাসেজে 5টা প্রশ্ন থাকে। এর মধ্যে 2টা থাকে ভোকাবুলারি বেসড, ওই 2টা পর্যন্ত তোমার মেমোরাইজ করতে হবে। তো ওই মেমোরাইজ করা ছাড়া তো ওয়ে নাই। আর একটা প্রশ্ন আসবে তোমার টাইটেল নিয়ে, ওই টাইটেলটা কিভাবে করবা সেটা আমি তোমাদেরকে একটু আইডিয়া দিতে পারি। নর্মালি আমাদের টাইটেলটাই ভুল যায়। ফর এক্সাম্পল, তোমার একটা প্যাসেজ আছে, প্যাসেজটাতে লেখা আছে কোভিড-19 কবে শুরু হয়েছে, কোভিড-19-এর ব্যাকগ্রাউন্ড, তার ইকোনমিক প্রভাব, তারপর এডুকেশনাল সেক্টরের প্রভাব, টেকনোলজিতে প্রভাব, বিজনেসের প্রভাব, সবকিছু লেখা আছে। এরপরে তোমাকে কোয়েশ্চেনে বলা হয়েছে যে এটার একটা সুইটেবল টাইটেল দাও। টাইটেলে আছে হচ্ছে কি বলে, দ্য হিস্টোরি অফ কোভিড-19, দ্য এডুকেশনাল ইফেক্টস বাই কোভিড-19, দ্য আফটারম্যাথ অফ কোভিড-19, প্যান্ডেমিক কোভিড-19। তুমি কোনটা অ্যান্সার করবা? দেখো, ফার্স্টে আমি কি বললাম, হিস্ট্রি, এরপরে বললাম এডুকেশন, তারপরে বললাম হচ্ছে আমি কি বলে আফটার ম্যাথ, এন্ড তারপরে বললাম দ্য প্যান্ডেমিক কোভিড-19। কোনটা অ্যান্সার করব আমি? আমি প্যান্ডেমিক কোভিড-19টা অ্যান্সার করব। তার কারণ এইটা, আমার এমন একটা অ্যান্সার করতে হবে যেটার ভিতরে বাকি অপশনগুলো ঢুকে যায়। খেয়াল করে দেখো, ওই প্যাসেজটা কি শুধু হিস্ট্রি নিয়ে ছিল? না, তার মানে এটা টাইটেল হতে পারে না। ওইটা কি শুধু এডুকেশন নিয়ে ছিল? ওইটা টাইটেল হইতে পারে না। ওইটা কি শুধু আফটার ইফেক্ট নিয়ে ছিল? না, ছিল না। তাইলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে দ্য প্যান্ডেমিক কোভিড-19, কারণ এটার ভিতরে সবকিছু চলে আসছে। এটার ভিতরে হিস্ট্রি চলে আসছে, এটার ভিতরে এডুকেশন চলে আসছে, এটার ভিতরে সবকিছু চলে আসছে। তাহলে কি বুঝতে পারছো, যখন টাইটেল চুজ করবা, টাইটেল চুজ করার টাইমে সবসময় চিন্তা করবা এমন কোনো টাইটেল আছে কিনা যেটা ইউজ করলে বাকি অপশনগুলো আমার ভেতরে চলে আসে। আমি কি বোঝাতে পেরেছি? বোঝাতে পারলে একটু হ্যান্ড রেজ করো। তাইলে এই জিনিসটা মাথায় রেখো, অ্যাটলিস্ট একটা নাম্বার শিওর থাকবে তোমার। এই 1 নাম্বার শিওর থাকাও অনেক ভাইয়া, ট্রাস্ট মি। তাইলে প্যাসেজগুলো বাসে একটু প্র্যাকটিস করো, যদি কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এখন আমরা পিন পয়েন্ট এরর ডিটেকশনে চলে আসি। একজন বললো ভাই আপনি যেভাবে বলেন এইভাবে আসে না। তো ভাইয়া, আমি যত পরীক্ষা দিয়েছি আমার পরীক্ষাগুলোর সময় তো এভাবেই আসছে, এন্ড আমি যত কোয়েশ্চেন ব্যাংক সলভ করছি এমনই তো আসছে ভাইয়া। আচ্ছা, অনেকে বলতেছো ভাই আবার, আচ্ছা ঠিক আছে আরেকবার বলতেছি। মনে করো তোমাকে আরেকটা প্যাসেজ দেই। তোমাকে প্যাসেজটা দিলাম একটা হিস্ট্রি নিয়ে। মনে করো সম্রাট আকবর অনেক গ্রেট একজন শাসক ছিলেন। কথা শোনো, সম্রাট আকবর একজন মুঘল শাসক ছিলেন। তার আমলে হচ্ছে তিনি অনেক কিছু করেছেন, তিনি দ্বীনি ইলাহি ধর্ম প্রবর্তন করেছেন। তার আমলে তিনি হচ্ছে বাংলা পর্যন্ত মানে শাসন কার্য বিস্তার করেছিলেন, তিনি 12 ভূঁইয়াদেরকে পরাজিত করেছিলেন, বিশাল কিছু বলা আছে। তাইলে এখন এইটার পরবর্তীতে তোমাকে অপশন দেয়া আছে, এই প্যাসেজটার তুমি একটা টাইটেল দাও। অপশন এতে আছে দ্য মুঘল এম্পায়ার, তারপর দেয়া আছে মনে করো আকবর অ্যান্ড হিজ ফিলোসফি, দ্য রেইন অফ আকবর। 3 নাম্বারটা নিচে লিখতেছি, দ্য রেইন অফ আকবর। কোনটা অ্যান্সার করবা বলো? আমাকে বলো, এবার একটু কঠিন দিচ্ছি, এবার বলো কোনটা অ্যান্সার করবা। হ্যাঁ, 3 নাম্বার আলোচনা করবা। রেইন মানে কি? শাসনামল। মুঘল দিলে হবে? ওখানে কি মুঘলদের নিয়ে কথা বলা হয়েছে? মুঘলদেরকে নিয়ে কথা বলা হয় না, কথা বলা হয়েছে শুধুমাত্র আকবরকে নিয়ে, তাহলে মুঘল হবে না। আকবর অ্যান্ড হিজ ফিলোসফি, শুধু কি ফিলোসফি নিয়ে কথা বলা হয়েছে? না। তাহলে অ্যান্সারটা হবে দ্য রেইন অফ আকবর। এই জিনিসগুলো মাথায় রেখো, এটা মাথায় রাখলে অ্যান্সার করতে পারবা। 100% যে পারবা না, পারবা সেটা আশা করছি না, বাট কিছুটা পারবা। আচ্ছা, এখন আসি তাইলে পিন পয়েন্ট এরর ডিটেকশন। দেখো, পিন পয়েন্ট এরর ডিটেকশন গ্রামাটিক্যালি কোনো আলাদা কোনো পার্ট না। এটা হচ্ছে গ্রামাটিক্যালি অন্য সব যে টপিক আছে ওইগুলো যদি বুঝো তাইলে এটা পারবা। আমি জাস্ট একটা নিয়ে আলোচনা করব, কেন পিন পয়েন্ট এরর ডিটেকশন কোনো গ্রামাটিক্যাল রুল না। এইটা যদি মানে সব গ্রামাটিক্যাল নিয়ম জেনে আসলে তাহলে তুমি পিন পয়েন্ট এরর ডিটেকশন পাবা। তো এগুলো মেইনলি আইবিএ তে এরকম প্রশ্ন এসে থাকে। যারা আইবিএ তে পরীক্ষা দিবা, ঢাকা ভার্সিটি আইবিএ অথবা জাহাঙ্গীরনগর আইবিএ, এইরকম প্রশ্ন দিয়ে ভরা থাকে। এ বি সি ডি কোনটা হচ্ছে ভুল, অনেক সময় 2টা 3টা হইতে পারে। তাহলে এই সেন্টেন্সটাতে ভুল কোথায়? দেয়ার আর অলমোস্ট আ মিলিয়ন অফ পিপল স্প্যানিশ সারনেমস ইন লস অ্যাঞ্জেলস আউট অফ আ টোটাল পপুলেশন অফ মোর দেন 7 মিলিয়ন। এখানে ভুলটা হচ্ছে 7 মিলিয়নসে। কেন ভুল একটু দেখাই দিই, এইখানে একটু দেখাই দিই। দেখো এখানে যদি লিখে একটু দেখাই দিই, ফার্স্ট অফ অল 7 মিলিয়নস কথাটা ভুল। এটা হবে হচ্ছে 7 মিলিয়ন। কেন 7 মিলিয়ন হবে ভালো করে খেয়াল করো। 10-এর গুণিতক যে শব্দগুলো, যেমন
100, তারপর 1000, তারপর মিলিয়ন। এগুলো সব 10-এর গুণিতক না? এই শব্দগুলো সেন্টেন্সে যখন একা বসছে তখন সেটা প্লুরাল হয়, আর যখন তার আগে একক বা ইউনিট থাকে তখন সেটা হচ্ছে সিঙ্গুলার হয়। যেমন তুমি যদি খেয়াল করে দেখো, আমরা বলি হান্ড্রেডস অফ পিপল, তার মানে হান্ড্রেডস অফ পিপল হতে পারে, মিলিয়নস অফ স্টুডেন্টস, তাহলে মিলিয়নস অফ পিপল ধরে লিখলাম, মিলিয়নস অফ পিপল, এই দুইটাই কারেক্ট। বাট আমরা যখন বলি 100 স্টুডেন্ট, 100 স্টুডেন্টস, কি বল এখানে, সরি, 100 স্টুডেন্টস, আমরা কিন্তু হান্ড্রেডস লিখি নাই, 200 লিখি না। এটা কেন হয় না? তার কারণ হচ্ছে নিয়মটা 100, 1000, মিলিয়ন এগুলোর ক্ষেত্রে এর আগে যদি একক বসে তাইলে সাথে এস বাই এস যুক্ত হয় না, যদি একক ছাড়া বসে তাইলে এটা এস বাই এস যুক্ত হয়। এখন অনেকে প্রশ্ন করো যে ভাইয়া কি বলে তাইলে কিলোমিটার আগে কি বলি, 50 কিলোমিটার বা 25 মাইলস, আমরা তো এগুলো মাইলস বলি, বা আমরা তো বলি 25 কেজিস, এটা কেন বলি? ভাইয়া এগুলো কি গুণিতক? এগুলো দেখি নাম্বার গোনে নাকি ওজন মাপে? এগুলো এক একটা আলাদা ইউনিট না? আমি কি বলেছি, কেবলমাত্র সংখ্যার ক্ষেত্রে ইউনিট যেগুলোকে বোঝায়, সংখ্যার 10-এর গুণিতক যেগুলো, মাইলস কি 10-এর গুণিতক, কেজি কি 10-এর গুণিতক, কিলোমিটার কি 10-এর গুণিতক না? ওইগুলোর পরে এস বাই এস যুক্ত হতে পারে। 50 কিলোমিটার লিখতে পারো, 50 কেজিস লিখতে পারো, 20 গ্রামস লিখতে পারো, কোনো সমস্যা নাই। সমস্যা কোনখানে? সমস্যা হবে হান্ড্রেডে, সমস্যা হবে থাউজেন্ডে, সমস্যা হবে মিলিয়নে। ওর আগে যদি একক দাও তাহলে হচ্ছে সেটাকে এস বাই এস যুক্ত করা যাবে না। কথা কি বোঝা গেছে? যদি বুঝে থাকো হ্যান্ড রেজ করো। আমরা ক্লাসে শেষ পর্যায়ে চলে আসছি, আর 4 থেকে 5 মিনিটে। এই তো আবার আরেকজন প্রশ্ন করেছে, ভাইয়া কিলোমিটার তো 10-এর গুণিতক। কিলোমিটার যখন লেখো ভাইয়া, কিলোমিটার শব্দটা কি 10-এর গুণিতক? কিলোমিটার তো 1000 মাইলে, মানে 1000 মিটারে 1 কিলোমিটার, সেটা তো জানো ভাইয়া। কিন্তু কিলোমিটার শব্দটা কি আমরা সংখ্যা মাপি কিলোমিটার দিয়ে? কিলোমিটার দিয়ে কি আমরা সংখ্যা মাপি কিনা? আমরা যেগুলো দিয়ে সংখ্যা পরিমাপ করি, আমরা বলি না কত, এখানে কত মানুষ আছে। আমি আবার উদাহরণ দিচ্ছি, এখানে কত মানুষ আছে, মনে করো 500 বুকস, 500 বুকস, দেখো, হান্ড্রেডস অফ বুকস, হান্ড্রেডস অফ বুকস। তার মানে কি আমরা বই কি দিয়ে গুনি? আমরা সংখ্যা দিয়ে গুনি না? সংখ্যা গোনার জন্য যে শব্দগুলো ব্যবহৃত হয়, 25 কেজি হবে না কেজিস হবে, 25 কেজিস হবে, 50 কেজিস হবে, এগুলোর পরে এস বাই এস যুক্ত হবে, কোনো সমস্যা নাই। সংখ্যা পরিমাপ কেমনে করবো এটাও যদি এখন বুঝা লাগে, সংখ্যা কেমনে পরিমাপ করে? এই ক্লাসে 100টা ছেলে আছে, এটা কি দিয়ে পরিমাপ করো তুমি? জাস্ট নাম্বার দিয়ে গোনো না? এই নাম্বারের ক্ষেত্রে বোঝানো হয় ভাইয়া। এত বেসিক কোয়েশ্চেন করলে ভাইয়া কিভাবে অ্যান্সার দিব বলো? তো ভালো করে খেয়াল করো। অনেকে বলতেছো যে মাইলস হয় না, এ দেখো, সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট যখন পড়বা তখন পাবা 50 কিলোমিটারস ইজ আ লং ওয়ে। এইটা ব্যতিক্রমধর্মী সাবজেক্ট এগ্রিমেন্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম। কিলোমিটারস প্রোনাউন মানে প্লুরাল হওয়া সত্ত্বেও ভার্বটা সিঙ্গুলার হয়, এটা যখন রাইট ফর্ম অফ ভার্ব বুঝাবো তখন ওইটা আলোচনা করা হবে। ওকে, হ্যাঁ কিলোমিটার, হ্যাঁ কিলোমিটার থেকে কিলোমিটার হইতে পারে, কেজি থেকে কেজি হইতে পারে। মোট কথা যেখানে তুমি কাউন্ট করবা, কিলোমিটারে কি কাউন্ট করি? কিলোমিটার দিয়ে তো আমরা পরিমাপ করি, কিন্তু আমরা যখন গোনার কথা ব্যবহার করি আমরা কি কিলোমিটার দিয়ে গুনি? এখানে 1 কিলোমিটার মানুষ আছে, এখানে 1 কিলোমিটার বই আছে, এখানে 1 কিলোমিটার সংখ্যা আছে, এখানে 1 কিলোমিটার কলম আছে, বুঝছো না? তাইলে ব্যাপারটা আই গেস বুঝতে পেরেছো। এখন ফাইনাল আজকে একটা তোমাদের ট্রান্সলেশন, এই ট্রান্সলেশনটা একটু আমি তোমাদেরকে করে দিচ্ছি, পোলে অ্যান্সার করতে হবে না, এইটা মেডিকেলে এসে থাকে, একটু বুঝাই দেই। তো ঘড়ির সময়ের ক্ষেত্রে কিভাবে সময় পরিমাপ করা হয়? প্রথমে বসে মিনিট, এরপরে বসে আওয়ার, আর এটা যদি হচ্ছে কখনো বসে টু, কখনো বসে হচ্ছে পাস্ট। ভালো করে খেয়াল করো, যদি মনে করো 1টা 50 বাজে, তার মানে কি 2টা বাজতে 50 মিনিট বাকি, তখন আমরা কি বলবো? 10 টু, এখানে আমরা বলবো 10 টু 2। আর আমরা যদি বলি 2টা বেজে 10 মিনিট, তার মানে কি 2টা থেকে 10 মিনিট পার হয়ে গেছে, তখন আমরা বলবো 10 টু, 10 পাস্ট 2। তাইলে অ্যান্সার হবে 10 পাস্ট 2। এখানে কোনোটাই অ্যান্সার নেই, যে জন্য তোমাদেরকে পোলে অ্যান্সার করতে বলি নাই। অ্যান্সার কি হবে? 10 পাস্ট 2। যদি বলে এখন 2:30 বাজে, এটার ইংলিশ কি? হাফ পাস্ট 2। খেয়াল কইরো। যদি বলে এখন 2:15 বাজে, এটাকে কিভাবে লিখবো? কোয়ার্টার পাস্ট 2। এখন যদি বলা হয় 1:45 বাজে, এটাকে কিভাবে লিখবো? কোয়ার্টার
টু টু বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা তাহলে একটা অ্যান্সার করো তো, 5:45 বাজে, এটাকে কি লিখবা? 5:45 এটাকে কি লিখবা? সবাই একটু চ্যাটে অ্যান্সার করো। সবাই কুইক অ্যান্সার করো। এটার অ্যান্সার হবে হচ্ছে কোয়ার্টার টু 6। কোয়ার্টার টু 5 কেমনে হয়? 2 মানে কি বাকি আছে, দেখ কার থেকে বাকি আছে, 6 থেকে বাকি আছে, কোয়ার্টার টু 6 হবে। অনেকে এভাবেও লেখে 3/4 past 6, কিন্তু এত বড় করে সাধারণত কেউ প্রকাশ করে না, এটাও কারেক্ট। নর্মালি আমরা বলি কোয়ার্টার টু 6, এটাই বলি যে 5:45 বাজে। যখন ঘড়িতে দেখো 5:45, আমরা সচরাচর কি বলি? 5:45 বাজে, নাকি আমরা বলি 5:45 বাজে? 5:45 মানে কি 6টা উচ্চারণ করতেছো না, 6 এর জন্য 6, আর এখানে 2, আর এটার জন্য হচ্ছে কোয়ার্টার, 6টা বাজতে 15 মিনিট বাকি। ওকে, এগুলো পারবার, এগুলো খুবই বেসিক জিনিস, এগুলো মেডিকেল ছাড়া অন্য কোথাও আসছে বলে আমি দেখিনি আজ পর্যন্ত। জাহাঙ্গীরনগরের মেডিকেলে আসে, এছাড়া কোথাও আসে না। আচ্ছা তাইলে এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। এখন ভাইয়ারা বলো তোমাদের কি কি বিষয় নিয়ে সমস্যা আছে, ওই বিষয়গুলো আমরা একটু স্লোলি দেখাই দিব। আচ্ছা বাবলা, শুনতে পাচ্ছো? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, ওরা একটা বিষয় নিয়ে কনফিউজড এখনো, আমি এক্সপ্লেন করার পরেও চ্যাট বক্সে লিখে আমি ওদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে হ্যাঁ দি আর্টিকেল প্লাস জিরান প্লাস প্রিপোজ, এই স্ট্রাকচারটা তোমরা যখন বা তখন তোমরা অ্যান্সার করবে হচ্ছে ভার্বাল নাউন। তোমাদের অপশনে জিরান থাকলেও ভার্বাল নাউন অ্যান্সার করবা, ঠিক আছে? আর যেমন দি রাইটিং অফ, এখানে কিন্তু আন্ডারলাইন করা থাকবে রাইটিং এর নিচেই, দি এর নিচেও আন্ডারলাইন থাকবে না, অফিসে আন্ডারলাইন থাকবে না। তো এই স্ট্রাকচারটা দেখে, দি রাইটিং অফ দেখে তোমাকে বুঝতে হবে যে এটা ভার্বাল নাউন। জিরান্ড থাকলেও তুমি ভার্বাল নাউনের স্ট্রাকচার পেলে ভার্বাল নাউন অ্যান্সার করবা, ঠিক আছে? ভার্বাল নাউন অপশন না থাকলে অ্যান্সার করবা হচ্ছে জিরান্ড। আর কোন পার্টস অফ স্পিচ চাইলে পার্ট জিরান্ড অ্যান্সার হবে না, ভার্বাল নাউন অ্যান্সার হবে না, অ্যান্সার হবে শুধু নাউন। আশা করি বুঝতে পেরেছে। ব্যাক টু ইউ বাবলা। থ্যাংক ইউ। তাহলে মূল কথা হচ্ছে তোমার সেন্টেন্সের ভিতর জিরান্ড আছে, জিরান্ড যদি থাকে, তার আগে পরে যদি অন্য কিছু না থাকে তাহলে তো জিরান্ডি, কিন্তু জিরান্ডের আগে যদি একটা দা থাকে, পরে যদি একটা প্রিপোজিশন থাকে, তাহলে সেটা ভার্বাল নাউন অ্যান্সার করবা, এর বাইরে তো কনফিউশন থাকার কথা না। তাহলে বলো ভার্বাল নাউন যদি বুঝে থাকো হ্যান্ড রেজ করো, একটা একটা করে টপিক শেষ করবো, ভার্বাল নাউন শেষ করবো, যদি বুঝে থাকো হ্যান্ড রেজ করো সবাই। ওকে থ্যাংক ইউ, মোটামুটি সবাই বুঝতে পারছে, গণতান্ত্রিক ভিত্তিতে আমরা এটা পার করে গেলাম। আচ্ছা আর ভার্বাল অ্যাডজেক্টিভের বিষয়টা আমি আবারও বলে দিতে চাচ্ছি বাবলা, সেটা হচ্ছে, হ্যাঁ কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। আচ্ছা, ভার্বাল অ্যাডজেক্টিভের বিষয়টা আমি আবারও বলতে যাচ্ছি, যেহেতু তোমাদের জন্য এগুলো নতুন এবং এগুলো থেকে প্রশ্ন এসে থাকবে। ভাইয়ারা, ভার্বাল অ্যাডজেক্টিভ আর আমরা অ্যাডজেক্টিভ হলে যে পার্টিসিপলটা অ্যান্সার করবি সেম, কিন্তু কথা হচ্ছে কোন একটা আইএনজি যুক্ত শব্দ যদি তুমি মার্ক করতে পারো এটা অ্যাডজেক্টিভ, যদি প্রশ্ন করে এটা কি, তাহলে তুমি অ্যান্সার করবে কি পার্টিসিপল নাকি ভার্বাল অ্যাডজেক্টিভ? এখানেই তো কনফিউশন, এটা আমরা ভার্বাল অ্যাডজেক্টিভ দেবো না পার্টিসিপল দেবো? আমরা দুইটাই থাকলে দিব হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। পার্টিসিপলটা কেন দিব না? কারণ পার্টিসিপল তো পাস্ট পার্টিসিপল হয়, ওই তুলনায় ভার্বাল অ্যাডজেক্টিভটা একটু বেশি স্পেসিফিক, এই জন্য আমরা ভার্বাল অ্যাডজেক্টিভটা অ্যান্সার দিচ্ছি। আইএনজি যুক্ত শব্দ যদি অ্যাডজেক্টিভ হয়, সেটা আবার ভার্বাল অ্যাডজেক্টিভও হয়, পার্টিসিপলও হয়। দুইটাই অপশনে থাকলে ভার্বাল অ্যাডজেক্টিভ দিব, ভার্বাল অ্যাডজেক্টিভ অপশনে না থাকলে দিব পার্টিসিপল। আর কোন পার্টস অফ স্পিচ চাইলে ভার্বাল অ্যাডজেক্টিভও হবে না, পার্টিসিপলও হবে না, হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। সেগুলো ওরা বুঝতে পেরেছে। ব্যাক টু বাবলা। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা একটা একটা করে বিষয় দেখা দিচ্ছি, তোমরা একটু আস্তে ধীরে প্রশ্নগুলো করো। প্রথম প্রশ্নটা এসেছে দেখো, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এইটা আমি বুঝাই দিচ্ছি আবারও। তুমি যদি সেন্টেন্সটাকে এভাবে বলো, নান ক্যান হেল্প আস বাট আল্লাহ, এইটা হচ্ছে অ্যাকচুয়াল সেন্টেন্স, এটাকে আমরা শুরুতে নিয়ে এসে এইভাবে ফর্ম করেছি। তো তোমার আগে হোক পরে হোক, তাহলে এইটাতে দেখো প্রথম কথা, সেন্টেন্সের স্ট্রাকচার এইটা হোক কিংবা এটা হোক, এটাকে কনজাংশন তখনই বলবো যখন দুইটা বাক্যকে যুক্ত করেছে। তুমি দেখো এখানে নান কি একটা বাক্য?
আল্লাহ ক্যান হেল্প আস তো একটা বাক্য, এখানে দেখো নান ক্যান হেল্প আস কি একটা বাক্য? হ্যাঁ এটা বাক্য। আল্লাহ কি একটা বাক্য? না এটা একটা বাক্য না। তার মানে দুইটা বাক্যকে যদি যুক্ত না করতে পারে সেটা তো কনজাংশন হবে না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, তুমি মনে করতেছো যে এইভাবে যদি লিখি, নান ক্যান হেল্প আস বাট আল্লাহ ক্যান হেল্প আস, তোমার মনে হচ্ছে সেন্টেন্সটা কারেক্ট, কিন্তু ভাইয়া মানে মন মতো ওয়ার্ড বসালেই তো আর সেন্টেন্স হয় না। নান ক্যান হেল্প আস, এখানে যদি তুমি সো দিতা নান ক্যান হেল্প আস দেয়ার ফর আল্লাহ হেল্প আস, আল্লাহ ক্যান হেল্প আস, তাইলে অ্যান্সারটা কারেক্ট হইতো। এখানে বাটের অর্থ কি বুঝাচ্ছে? তুমি ধরো বাট মানে কিন্তুই বুঝাইলা, নান ক্যান হেল্প আস, কেউ আমাদের সাহায্য করে না, মানে কেউ আমাদের সাহায্য করে না। এবার দেখো কেউই আমাদের সাহায্য করে না এবং আল্লাহ আমাদের সাহায্য করে, তুমি এখানে দেয়ার ফর দিতে পারো, সো দ্যাট দিতে পারো, সেখানে আল্লাহ আমাদেরকে হেল্প করে, সেখানে বাট দিলে মিনিংটা থাকতেছে না। বুঝতে পেরেছো? এখানে বাটটা কেবলমাত্র ছাড়া অর্থে ব্যবহৃত হয়েছে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমার যদি এরকম কোনো সেন্টেন্স আসলে এসেই যায়, এখন ব্যাপারটা আরেকবার বলি, মনে করো এরকম সেন্টেন্স তুমি পরীক্ষার হলে দেখলাই, নান ক্যান হেল্প আস বাট আল্লাহ ক্যান হেল্প আস, এরকম দেয়া আছে, নান ক্যান হেল্প আস বাট আল্লাহ ক্যান হেল্প আস, তখন এইটাকে তুমি কনজাংশন বইলো, কোনো সমস্যা নেই। কিন্তু কনজাংশন হওয়ার আগে শর্তটা তো মানতে হবে, এইখানে একটা সেন্টেন্স থাকতে হবে ভাইয়া, এখানে একটা সেন্টেন্স হবে। যদি সেন্টেন্স দুইটা দুই সাইডে না থাকে তাহলে সেটাকে কনজাংশন বলতে পারবা না ভাইয়া, কারণ কনজাংশনের কাজই হচ্ছে দুইটা বাক্যকে যুক্ত করা। বুঝতে পেরেছো? ওকে। যে আপুটা প্রশ্ন করেছিল বা ভাইয়াটা প্রশ্ন করেছিল তারা একটু আমাকে জানায়। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, অনেকে জিজ্ঞেস করতে ভাই ভোকাবুলারি ভালো কিভাবে করব। আচ্ছা, ভোকাবুলারি ভালো কিভাবে করবো এটা খেয়াল করো। ভোকাবুলারিটা শুরু ক্ষেত্রেই বলেছি, তোমরা যে কোনো একটা বই থেকে যেগুলো পুরোনো বছরে আসছে সেগুলো আগে পড়ো। বিগত বছরেই দেখবা 500 থেকে 600 প্রশ্ন অলরেডি এসে পড়ছে, ওইগুলো আগে ভালো মতো পড়ার চেষ্টা করো। একটা ওয়ার্ডকে অনেকগুলো সিনোনিম অ্যান্টোনিম দিয়ে পড়ার চেষ্টা করো। এতে করে সুবিধা যেটা হবে, একটা ওয়ার্ড পড়তে যে তুমি 5টা করে ওয়ার্ড জানবা, পরে যে যখন নতুন ওয়ার্ড পড়তে যাবা দেখবা আগে থেকেই পারো। তো যে কোনো একটা বই ধরে প্রতিদিন 10টা করে মানে ভোকাবুলারি পড়বা। স্টিকি নোটপ্যাড গুলো আছে না বাসায়, 10টা করে লিখে দেয়ালের সাথে টানায় রাখবা, যাতে উঠতে বসতে চোখে পড়ে, এভাবে ভোকাবুলারি পড়বা। আচ্ছা ঠিক আছে, তাহলে ভোকাবুলারি ব্যাপারটা গেল। অনেকে জিজ্ঞেস করেছো ভাইয়া বেসিক গ্রামার কিভাবে পড়বো। বেসিক গ্রামার পড়ার জন্য আপু কি বলে, যে কোনো একটা বই দেখে, লেকচারটা তো অবশ্যই ফলো করবা, লেকচারটা ফলো করে যে কোনো একটা বই দেখে প্র্যাকটিস করবা প্রচুর, কোন অ্যান্সার কেন হয়েছে সেগুলো একটু করার চেষ্টা করবা, তাইলেই হবে। ঠিক আছে, ওকে। অনেকে বলছো ভাইয়া ওই যে কি বলে পজিটিভ প্রোনাউনের ব্যাপারটা, পজিটিভ প্রোনাউনটা আবার দেখাই দিচ্ছি। মি থেকে মাই হয়ে গেল, ইউ থেকে ইয়োর হয়ে গেল, তারপর কি বলে হি থেকে হিজ হয়ে গেল, এগুলোকে বলা হয় হচ্ছে তোমার পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউনের পর সবসময় নাউন বসে। যেমন আমরা কি বলি, হিজ কার বলি না, তার মানে কি তার গাড়ি, এটা নাউন না। আমি বলি না হিজ পেন, তার মানে কি এটা নাউন না। তার মানে হিজ বেস্ট, তার সবটুকু, সেই অর্থে এটাও একটা নাউন ভাইয়া। তাইলে পজিটিভ প্রোনাউনটাও বুঝছিলাম। আচ্ছা, অনেকে বলছে ভাই বেসিক স্ট্রং করার জন্য কোন বইটা বেস্ট? টফেল, ক্লিফ টফেলটা বেস্ট বেসিক স্ট্রং করার জন্য, আমার পার্সোনাল অপিনিয়ন এটা। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে বেসিক ক্লিয়ার করার জন্য ক্লিফ টফেলস বেস্ট। আচ্ছা, একজন বলছো ভাইয়া ইংলিশ ভালো করার জন্য একটা মুভি সাজেস্ট করেন। তোমরা অ্যাডমিশন পরীক্ষার্থী, মুভি না দেখাই ভালো। তারপর যদি মুভি সাজেস্টই করতে হয় তোমাদেরকে, আহ তাইলে এই মুভিটা দেখতে পারো, দ্য আকিলা অ্যান্ড দ্য বি। এখানে প্রচুর ভোকাবুলারি নিয়ে, একটা মেয়ে সে স্পেলিং বিতে পার্টিসিপেট করে, তার স্টোরি নিয়েই হচ্ছে এটা, খুব সুন্দর একটা মুভি, এটা দেখতে পারো। দ্য কিল অ্যান্ড দ্য বি, এটা দেখলে খুব কাজে হবে, কাজে দিবে তোমাদের। আচ্ছা, একজন লিখেছো বাট মি নো বার্ডস, এটা কি? বাট মি নো বার্ডস, এটা হচ্ছে কিন্তু কিন্তু করো না, এখানে বাটটা ভার্ব, এগুলো প্রোভার্ব। এখন প্রোভার্বের অর্থ কেন কিভাবে হইলো এটা জিজ্ঞেস করলে আবার অন্য পেঁচাল। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছে ভাই ইনভার্সনটা, ইনভার্সনটা আবার দেখাই দিচ্ছি। ইনভার্সন শব্দের অর্থ উল্টায় দেয়া। আচ্ছা, ইনভার্সন মানে কি? উল্টায় দেয়া, ভালো করে খেয়াল করো। কখন উল্টায় দিব? সেন্টেন্সের শুরুতে যদি নেগেটিভ ওয়ার্ড গুলো থাকে। নেগেটিভ ওয়ার্ড গুলো কি কি দেখছি? নো সুনার হ্যাড, হার্ডলি এভার, অনলি, এই ওয়ার্ড গুলো যদি থাকে, তারপর হচ্ছে নেভার, এই ওয়ার্ড গুলো যদি থাকে, তাহলে সেন্টেন্সটা ইনভার্সন করতে হয়। ইনভার্সন মানে কি? আমি যদি নেভারটা শুরুতে দেই, এরপর একটা অক্সিলারি ভার্ব চলে আসবে। নেভার উইল আই প্লে এগেইন, মনে করো আমি আর কোনোদিন খেলবো না, এটাকে যখন তুমি জোর করে জেদ করে বলতেছো তখন বলতে হবে নেভার উইল আই প্লে এগেইন। তাইলে ইনভার্সনের ক্ষেত্রে ভাইরা দুইটা জিনিস মাথায় রাখবা। প্রথমত সেন্টেন্সটা শুরু হতে হবে হচ্ছে এই ধরনের ওয়ার্ড গুলো দিয়ে, তার পরবর্তীতে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে, এটাই হচ্ছে তোমার ইনভার্সন। আচ্ছা, অনেকে আমার নাম জিজ্ঞেস করতেছো। ভাই আমার নাম শাহরিয়ার ইথান বাবলা, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করছি।
আর উদ্ভাসে সাধারণ জ্ঞান আর ইংলিশ ক্লাস নেই। আর অ্যাডমিশন টাইমে আমার অ্যাডমিশন কাহিনীটা একটু হতাশাজনক ছিল। আমার এ ইউনিট টার্গেট ছিল, ইউনিট হয় নাই আমার। পরবর্তীতে জাহাঙ্গীরনগর আইবি আর সাস্টে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এসেছিল আমার। আমিও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টই ছিলাম উদ্ভাসের। তো বুয়েট হওয়ার হয় নাই আবার, মানে সেজন্য ডিউতে থাকা বা ঢাকাতে থাকার কারণে আমি ডিউতে এখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ি। অনেকে জিজ্ঞেস করে ভাই ইঞ্জিনিয়ারিং না পড়ে কেন সোশ্যাল সায়েন্স পড়তেছেন? তার কারণ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা ছিল, এইটাই ভাইয়া। এছাড়া আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যান্ড সাস্টে চান্স পাওয়া অ্যান্ড আইবিএ তেও চান্স পাওয়া জাহাঙ্গীরনগর। তো এই কারণে আর কি ইংলিশ আর জিকে পড়াই, সায়েন্সের সাবজেক্টগুলো তো আর মাথায় নাই, ওই জন্য সায়েন্সের সাবজেক্টগুলো পড়াই না। ওকে, একজন লিখেছে উদ্ভাসের বইটা কি ইনাফ কিনা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং এর জন্য? হ্যাঁ, ইনাফ। আচ্ছা, প্যারালেলিজমটা বুঝাই দেন আর ড্যাংলিং মডিফায়ার। আচ্ছা, ফাইনালি দুইটা জিনিস বুঝাই ক্লাস শেষ করবো, আর কিছু না ভাইয়া। লাস্ট এই দুইটা কোয়েশ্চেন নিচ্ছি, আর কোনো কোয়েশ্চেন থাকলে সেটা কোয়েশ্চেন অ্যান্সার বক্সে লিখবা। প্যারালেলিজম আর হচ্ছে ড্যাংলিং মডিফায়ারটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ওকে, প্রথম কথা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার বলতে বোঝায় সেন্টেন্সটা অর্থের মানে গ্রামাটিক্যালি ঠিক আছে বাট মিনিং এর দিক থেকে ঠিক নাই। যেমন আমি বলি while beating, তার মানে কি? এরপরে মনে করো while beating, যখন মারতেছিল কি বলে, এটা বাদ দেই, আমি আমি এটা লিখতে পারি while playing in the field I was caught by my father। আমি যদি এটা লিখি, মানে আমি যখন লুকাই লুকাই খেলতে গেছিলাম তখন আমার বাবা এসে আমাকে ধরে ফেললো। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু তুমি প্যাসিভ না করে মাই ফাদার দিয়ে শুরু করতে পারতা। কিভাবে লিখতে পারতা? while playing in the field my father caught me। এটা কিন্তু লেখা যাইতো না? হ্যাঁ, অবশ্যই লেখা যাবে, কিন্তু এটা লিখলে অর্থটা ঠিক থাকে না। while playing in the field, এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট বোঝা যাচ্ছে না। এই সাবজেক্টটা ক্লিয়ার হওয়ার জন্য এইটা খুবই দরকার। তো তুমি যখন আই দিছো, আই দিয়ে রেফার করতেছে আমি খেলতেছিলাম, তুমি যদি বলো while playing in the field my father caught me, সেটারও মিনিং থাকবে। তার ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, তোমার বাবাই খেলতেছিল এন্ড তোমার বাবাই তোমাকে মাঠে ধরছে। তো তুমি কি মিনিং বুঝাইতে চাইতেছো সেইটাই হচ্ছে তোমার ড্যাংলিং মডিফায়ারের মেইন জিনিস। তো ড্যাংলিং মডিফায়ার যদি ক্লিয়ারলি বুঝতে চাও তাহলে প্রথম কথা হচ্ছে প্রথম পার্টটা আনক্লিয়ার থাকবে, সেকেন্ড পার্টে যে সাবজেক্টের মধ্যে দিয়ে সেটাকে ক্লিয়ার করতে হবে। ওকে, আচ্ছা, একজন বললো ভাই আমি যদি লেকচারে পড়াগুলো পড়ি তাহলে কি যথেষ্ট হবে কিনা? ভাইয়া, উদ্ভাসে যতগুলো ইংলিশ ক্লাস হবে সবগুলো যদি করো, অ্যাটলিস্ট একটা ভালো এক্সাম দিবা। 100% কমন পাবা কিনা এই নিশ্চয়তা কেউ দিতে পারে না, প্রশ্নকর্তাও দিতে পারে না, বাট একটা ভালো এক্সাম দিবা, অ্যাটলিস্ট তোমার বেসিকটা ক্রিয়েট হবে। আমি জানি না কতটুকু পড়াইতে পারছি তোমাদেরকে, বাট একটু হলেও তো তোমাদের আজকে বেসিকটা ক্লিয়ার হয়েছে। অ্যান্ড ফাইনালি আজকে যদি প্যারালেলিজম নিয়ে বলি, প্যারালাল স্ট্রাকচার, তাহলে খেয়াল করো দুইটা জিনিসের ভিতরে তুলনা করা হচ্ছে। মনে করো আই লাইভ আই লাভ টু ওয়াচ ফুটবল অ্যান্ড প্লে ক্রিকেট। এটা এখানে ভুল কোথায় লেখো? এটার ভুলটা কোথায় লেখো? এক্স্যাক্টলি, তাইলে এটা হবে হচ্ছে টু প্লে। তাইলে আমি কিন্তু আজকে কথা রাখছি, শুরুতে বলছিলাম যে ভাইয়া ক্লাসে কিছু হলেও শিখবা, সেই কথাটা কি রাখতে পারছি? আবার দেখো লাস্টে কিন্তু টাইম নিয়ে বুঝাইও দিচ্ছি, তাহলে ভালো করে খেয়াল করো। আই লাভ টু ওয়াচ ফুটবল অ্যান্ড টু প্লে ক্রিকেট, কারণ এখানে টু প্লাস ভার্ব বসছে, এইখানেও টু প্লাস ভার্বই বসবে, তাহলে এটা খুবই ইজি জিনিস। ওকে, এটাকেই বলা হয় প্যারালালিজম। যখন দুইটার ভিতর মিল থাকে তখন সেটাকে বলা হয় প্যারালেলিজম। তাহলে বলো ফাইনালি, এখন আর কেউ কোনো প্রশ্ন কইরো না, ওভারঅল যদি কোনো কিছু বলার থাকে তাহলে বলতে পারো। কোনো টপিক বুঝাইতে বলো না, ছোটখাটো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে বলতে পারো, বাট ওভারঅল কোনো বইলো না। আচ্ছা, ইংলিশে মার্কস কম আসছে ভাই, একটু বেসিকটা ক্লিয়ার করো, নাম্বার ভালো আসবে। ভাইয়া বইয়ের নামটা আরেকবার। ভাইয়া ক্লিপস্টোফেল, দোকানে যে বললেই হবে ক্লিপস্টোফেল। আচ্ছা ভাই, দু একজন কিছু কিছু সেন্টেন্স দিচ্ছ, এটার মিনিং কি বা ট্রান্সফরমেশন কি, এগুলো একটু কোয়েশ্চেন অ্যান্সার বক্সে দাও, কারণ প্রচুর কোয়েশ্চেন আসছে তো ওটা আমার সামনে থেকে চলে যাচ্ছে। তো একটা জিনিসের ট্রান্সফরমেশন বলতে গেলে বা ট্রান্সলেশন বলতে গেলে কিন্তু সেটা দেখতে হয়, আমার চ্যাটের সামনে থাকে না, মানে মুহূর্তের ভিতরে অনেক কোয়েশ্চেন চলে আসে। তো ওগুলো একটু তোমরা কোয়েশ্চেন অ্যান্সার বক্সে দাও, মানে কোনো কিছু ওয়ার্ড মিনিং জানার দরকার থাকলে কিংবা ট্রান্সলেশন জানার থাকলে। সো ফাইনালি আর কোনো প্রশ্ন আছে? আজকে ক্লাসটা মোটামুটি কয়জন বুঝেছো একটু হ্যান্ড রেজ করো, যে মোটামুটি বুঝতে পেরেছো, কাজে লাগবে। কয়জন আছো একটু হ্যান্ড রেজ করো তো দেখি। আজকে ক্লাসটা মোটামুটি কয়জন বুঝছো? মোটামুটি অথবা ভালো বা পুরোপুরি কারা বুঝছো একটু হ্যান্ড রেজ করো।
অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাইলে আলিফ আর কোনো কোনো কোয়েশ্চেন আছে ওইদিকে? আলিফ শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছ বাবলা? হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আছে ওইদিকে? আচ্ছা, আমরা শেষ করে দিই ক্লাসটা, আশা করি আচ্ছা, ওরা এনজয় করেছে। আমি আবারও বলছি স্টুডেন্ট, তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং এর ইংলিশের জন্য তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা প্লিজ, অন্তত। ঠিক আছে, বই তো পড়বাই অবশ্যই, ক্লাসগুলো মিস দিবা না। ক্লাস অনেকের বেসিক ক্লিয়ার না, আমি জানি তোমাদের অনেকেরই বেসিক ক্লিয়ার না, অন্তত ক্লাসগুলো করলে তোমাদের বেসিকটা ক্লিয়ার হবে এবং নতুন কিছু তো শিখবাই আশা করি। আর ভাইয়া যে বইগুলো সাজেস্ট করলো, ক্লিফস্টফেল পড়তে পারো। ক্লিফস্টফেল যদি তুমি পড়ে ফেলতে পারো পুরাটা, তুমি বাংলাদেশের কোনো কম্পিটিটিভ ইংলিশ এক্সামের গ্রামার আটকাবা না। ঠিক আছে, আমি ক্লাস রেকর্ডিং হচ্ছে, আমি ঘোষণা দিচ্ছি, ক্লিফস্টফেল যদি তুমি শেষ করো, বাংলাদেশের কোনো কম্পিটিটিভ এক্সামের ইংলিশ গ্রামার পার্টে তুমি কখনোই আটকাবা না। আচ্ছা, থ্যাঙ্কস টু অল, ব্যাক টু বাবলা। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন। ওই একজন বলেছে আমার কাছে অ্যাপেক্স আছে, টোফেল কিনবো কিনা? ভাই অ্যাপেক্স থাকলে আর কেনার দরকার নেই, তোমার কাছে যে বই আছে ওই বইটা আগে শেষ করো। তুমি যদি অ্যাপেক্সটা শেষ করে মানে শেষ করতে পারো, তারপর আমাকে বইলো, আমি তোমাকে আরেকটা বই নিজে থেকে গিফট করবো। অ্যাপেক্স বই তো হিউজ, ওইটা শেষ করে ইনাফ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ অল। ধন্যবাদ ভাইয়া। আর স্টুডেন্ট উদ্দেশ্য বলছি ভাইয়া, তোমাদের মাঝে একটু লাঞ্চ করতে আসি, ক্লাসের মতো সম্পর্কে তোমরা জানিয়ে দাও। আর অনেকে ভাইয়া বলছো ভিডিওর কথা এবং পিডিএফ ফাইল কথা, একই কোশ্চেন এবং বইয়ের কথা। বই বিষয়টা হচ্ছে ভাই, তোমরা যে ব্রাঞ্চে একটা ফর্ম দেওয়া হয়েছিল পূরণ করার জন্য, সেটা তোমরা এখানে পূরণ করেছিলে, এবং যে বই এখনো যারা পাও নাই, নিজ নিজ ব্রাঞ্চে একটু যোগাযোগ করতে পারো। আর ভিডিওর কথা হচ্ছে ভাই, আমাদের এখন ওয়েবসাইটে এখন কাজ চলছে, কাজ শেষ হলে পরে তোমরা ওই ওয়েবসাইটে ক্লাস করবা। দেন দেখা গেল যে ওইখানে তোমরা যে ভাইয়ের ক্লাসগুলো করছো সে ভাইয়ের ক্লাসটা এবং সে ভাইয়ের ভিডিওটা তোমরা এখানে পাবে, এবং সেই ভাইয়ের পিডিএফও এখানে থাকবে, তোমাদের যত কিছু তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, আর আজকে এখন যারা ডেইলি এক্সাম জানে অবশ্যই ডেইলি এক্সামে অ্যাটেন্ড করো।